ওকে। ওকে, সো আমরা শুরু করতেছি আমাদের একদম টেকনিক্যাল জার্নি। ওকে, সো আমরা কেন আসছি? বিজনেস শিখতে। আমরা শিখতে আসছি মেইনলি মেটা মার্কেটিং শিখতে, কেউ কিন্তু বিজনেস শিখতে আসেন না, কারণ আমি বিজনেস শেখানোর কথা আপনাদেরকে বলি নাই। আমরা শিখতে আসছি মেটা মার্কেটিং, কিন্তু মেটা মার্কেটিং মেটা মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে করতে গতকালকে আমরা ডিসকাস করছি শুধু মেটা বুঝে আপনি ভালো কাজ করতে পারবেন না। শুধু মেটা বুঝে আপনি ভালো কিছু করতে পারবেন না, আপনাকে ভালো কিছু করতে হইলে পাশাপাশি আরো অনেকগুলো জিনিস বুঝতে হবে। সো আমরা সিরিয়ালি একটা একটার দিকে আসবো, বা শুরু করবো আমরা মেটা দিয়ে। তো চলেন আমরা মেটা মার্কেটিং দিয়ে শুরু করি আমাদের জার্নি, বাট সিরিয়ালি আমরা সবকিছুই পড়াশোনা করবো। ওকে, প্রথমত মার্কেটিং মানে প্রথমত পৃথিবীতে আসছে মার্কেটিং, এরপরে পৃথিবীতে আসছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর আবার কয়টা কয়টা ব্রাঞ্চ বলে তো? ডিজিটাল মার্কেটিং কয়টা ব্রাঞ্চ? অনেকগুলো না, একটাই। ডিজিটাল মার্কেটিং দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। বেসিক্যালি দুইটা ব্রাঞ্চ, একটা অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। আপনি ইউটিউবে কন্টিনিউয়াসলি যে কন্টেন্ট পাবলিশ করেন, এটাকে আমরা বলবো ডিজিটাল মার্কেটিং, বাট এটা হবে কি পার্ট অফ অর্গানিক মার্কেটিং। আর ওই কন্টেন্টটাকে আপনি যদি ওই প্ল্যাটফর্ম গুলাকে টাকা পয়সা দিয়ে বলেন এগুলো তুমি আমার টার্গেট কাস্টমারের কাছে পাঠিয়ে দাও, তখন সেটা হবে বেসিক্যালি পেইড মার্কেটিং। সো মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দুই প্রকার, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং। আর এই পেইড মার্কেটিং হচ্ছে আবার অনেক প্রকার হইতে পারে। অর্থাৎ পেইড মার্কেটিং হইতে পারে কেমন? বিভিন্ন প্ল্যাটফর্মের উপর বেস করে বিভিন্ন রকম। এটা মেটাতে করলে মেটা মার্কেটিং, এটা গুগলে করলে গুগল অ্যাডস, এটা আপনি টিকটকে করলে টিকটক অ্যাডস, এটা আপনি লিঙ্কডইনে করলে লিঙ্কডইন অ্যাডস। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হইতে পারে। এর মধ্যে বাংলাদেশে চলে আবার কয়টা? বাংলাদেশে চলে মেইনলি তিনটা: মেটা, গুগল, টিকটক। এর মধ্যে সব থেকে বেশি মানে 85% চলে হচ্ছে মেটা। বাকি ধরেন 12 থেকে 13% চলে হচ্ছে গুগল, আর 2% এখন হচ্ছে টিকটক। এই মার্কেট এখনো এই মার্কেট এখনো আসলে ফাঁকা। এই মার্কেট এখনো আমাদের অনেকে না, কেউই আসলে এখনো যায় নাই। কিছু বড় বড় ব্র্যান্ড আর যারা লাইফস্টাইল প্রোডাক্ট বিক্রি করে, একটু জেনজি টাইপের প্রোডাক্ট, তারা ট্রাই করতেছে। বাট এই মার্কেটটা এখনো ভালো না, ম্যাচিওর না, কারণ টিকটকের কাছে কোনো ডাটা নাই। মেটার কাছে যেটা আছে, সে বছরের পর বছর ধরে কাজ করতে করতে ডাটা কালেক্ট করে ফেলছে, টিকটকের কাছে নাই। আর গুগল আমাদের মার্কেটের জন্য খুব একটা প্রযোজ্য না। তবে বড় বড় ব্র্যান্ড যারা আছে এবং যাদের হচ্ছে এই বেশি, মার্জিন বেশি, যে প্রোডাক্টে 60% মার্জিন আছে, তারা যাইতে পারে, কারণ গুগল হচ্ছে এক্সপেন্সিভ। আর বাদ বাকি আমাদের সব আমজনতার জন্য হলো মেটা মার্কেটিং। সেই হলো বেসিক্যালি মেটা অ্যাডস। মেটা অ্যাডস জিনিসটা কি? মেটা অ্যাডস খুবই সিম্পল একটা জিনিস। এই হলো আমাদের ফেসবুক। এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করবেন আপনার পেজে। এই কন্টেন্টটাকে আপনি যদি চান যে আমি নর্মালি অর্গানিক, আমি যদি নর্মালি পাবলিশ করি, কি হয় দেখেন, মেটার কিছু অ্যালগোরিদম আছে। আপনাদেরকে পেইড অ্যাডস করতে হলে খুব ভালোভাবে অ্যালগোরিদম গুলো বুঝতে হবে। অ্যালগোরিদম গুলো বুঝি। মেটার অ্যালগোরিদম, মেটা চলে কিভাবে দেয়। মেটার অ্যালগোরিদমটা হচ্ছে এমন যে আপনি যখন আপনার পেজে একটা পোস্ট করবেন, আমরা অ্যাড চালাবো কোথা থেকে? আচ্ছা, পোস্ট করার আগে একটু আরেকটু বুঝি যে মেটার অ্যাসেট কত প্রকার। মেটার অ্যাসেট হচ্ছে তিন প্রকার। একটা হইলো আপনার প্রোফাইল, আপনার ফেসবুক প্রোফাইল। একটা হইলো আপনার ফেসবুক পেজ, আর একটা হইলো গ্রুপ। টোটাল তিন রকম অ্যাসেট আছে মেটাতে: প্রোফাইল, পেজ, গ্রুপ। তো আপনি যদি ফেসবুকে অ্যাড রান করতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা একটা পেজ থেকে করতে হবে, অথবা প্রোফাইলটাকে প্রফেশনালে কনভার্ট করে নিয়ে করতে হবে। বাট এটা আসলে বিজনেসের পারপাসে না,
আপনি পার্সোনালি করতে পারেন, বাট বিজনেস করলে আপনাকে পেজ মানে একটা পেজ ক্রিয়েট করে নিয়ে ওখান থেকেই পেইড মার্কেটিং করতে হয় আর কি। আর গ্রুপ হইলো কি, গ্রুপ হচ্ছে কমিউনিটি। গ্রুপ আর পেজের মধ্যে পার্থক্য বুঝি থাকতে পারে, অনেকে বুঝি না, আমি বুঝাই দিই। পেজ মানে আপনার, এখানে আপনি যখন কোনো কন্টেন্ট পাবলিশ করবেন এটা আপনার পেজের নামেই যাবে। আর গ্রুপ হইলো একটা কমিউনিটি যেখানে যে কেউ কন্টেন্ট পাবলিশ করতে পারবে, আমিও পারবো, আপনিও পারবেন। ওখানে যদি 5,000 মানুষ থাকে, 5,000-এর 5,000 জনই পাবলিশ করতে পারবে। সো এটা হলো বেসিক্যালি গ্রুপ। আর গ্রুপে এখন পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্টের কোনো অপশন নাই, বাট মাঝখানে একটু করে দিছিল, একটা ট্রাই করছিল, বাট এটা ফেল করছে। তো গ্রুপে অ্যাডভার্টাইজমেন্টের কোনো অপশন নাই, পেজে অনলি অ্যাডভার্টাইজমেন্টের অপশনটা আছে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। তো পেজ থেকে আমরা যদি ধরেন আমার একটা পেজ আছে, এক্সাম্পল এই হলো আমার পেজ। আমার পেজে ধরেন লাইক আছে 5,000, আমি একটা কন্টেন্ট পাবলিশ করছি। আমার এই কন্টেন্টটা একটু অ্যালগরিদমটা বুঝুন ভালো করে। আমার এই কন্টেন্টটা পৌঁছাবে প্রথম 100 জন মানুষের কাছে। আমার আমি যেটা কন্টেন্ট পাবলিশ করব, এই কন্টেন্টটা কি হবে, আমার পেজে যদি 5,000 মানুষ থাকে, এই 5,000 মানুষের মধ্যে প্রথম 100 জনের কাছে গিয়ে পৌঁছাবে। এখন নাম্বারটা 5,000 জায়গায় 50,000 হইতে পারে, 5 লাখ হইতে পারে, 50 লাখ হইতে পারে, স্টিল এই নাম্বার কিন্তু চেঞ্জ হবে না। অ্যালগরিদমই হচ্ছে এমন, আমি একটা কন্টেন্ট পাবলিশ করব, এটা পৌঁছাবেই প্রথম 100 জনের কাছে। এখন আবার প্রশ্ন আসতে পারে কোন 100 জন, এটা উই ডোন্ট নো, আমরা কেউই জানি না, এটা ম্যাটার ইচ্ছা। সে এর মধ্য থেকে যে কোনো 100 জনের কাছে পাঠাতে পারে। তবে হাই চান্স হচ্ছে কারা, তারা অ্যাক্টিভ থাকবে এবং যাদের অ্যালগরিদমে যারা আগে পুশ করতে পারবে তাদের কাছে পাঠাবে। এগুলো অ্যালগরিদম। এখন ফর এক্সাম্পল আপনি বিক্রি করতেছেন একটা শার্ট, এক্সাম্পল আপনি একটা শার্টের পোস্ট করছেন, নট নেসেসারি 100 জনে 100 জনই ছেলে হবে, নট নেসেসারি, মেয়েদের কাছে যেতে পারে এই কন্টেন্ট। আপনার পেজে মেয়েও কিন্তু লাইক দেওয়া থাকে। আবার এটা এমন হইতে পারে যে 100 জন ছেলের কাছে পৌঁছেছে, কিন্তু এমন সমস্ত ছেলেদের কাছে পৌঁছেছে যারা গত 3 মাসে শার্ট লিখেও সার্চ করে নাই ফেসবুকে। তার মানে টার্গেটেড অডিয়েন্স কাছে যাচ্ছে না এই কন্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করার পর যদি, আচ্ছা এখানে একটু পজ দিলাম, একটু এদিকে আসি, দেখেন আপনি আপনার পেজে, নর্মাল যে বিজনেস পেজ, ওই পেজে যদি আপনি একটা পোস্ট করেন, আপনি দেখবেন ওই পোস্টটা লাইক পাইছে 3টা, কমেন্ট একটাও আসে নাই, শেয়ার কিছুই হয়নি, বা লাইক পাইছে 5টা ম্যাক্সিমাম, সাধারণত এমনই হয়। আর যখন একজন ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর কোনো একটা কন্টেন্ট পাবলিশ করে, ওর দেখুন ওই ভিডিওতে মানে ভিউজ হয়ে গেছে 2 লাখ, লাইক চলে আসছে 3,000 4,000, কমেন্ট চলে আসছে 500 600, শেয়ার পড়ে গেছে 400-500। নাম্বারে পার্থক্য দেখছেন? আর ওরটাও একটা পেজ, আমারটাও একটা পেজ, দুইটাই কিন্তু পেজ, কিন্তু দুই পেজের মধ্যে কেন যেন একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা তৈরি হয় এখানে অ্যালগরিদমে। ডিফারেন্সটা হচ্ছে, দেখেন ডিফারেন্সটা বুঝবেন এখন, যখন আপনি কন্টেন্ট পাবলিশ করবেন পৌঁছাবে প্রথম 100 জনের কাছে। এই 100 জনের 10%, 10% মানে কত, 10 জন। এই 100 জনের 10% যদি আর্লি এনগেজমেন্ট করে, আর্লি এনগেজমেন্টের নাম মানে আমরা এই ফিগারটাও জানি না যে আর্লি এনগেজমেন্ট মানে এটা কি 5 মিনিট 10 মিনিট না আধা ঘন্টা, আমরা জানি না, বাট ম্যাটটা বলে দিয়েছে আর্লি এনগেজমেন্ট। তো এটাকে আমরা এভারেজে ধরে নিতে পারি আধা ঘন্টা, 30 মিনিট, এটা 10 মিনিট হইতে পারে, এক্সাক্ট কোনো নাম্বার নাই এটা। যদি আর্লি এনগেজমেন্ট করে 10% মানুষ, তাইলে মেটা ধরে নেয় এই কন্টেন্টটা পাওয়ারফুল, এই কন্টেন্টের স্ট্রেংথ আছে, এবং মেটা ফিল করে এই কন্টেন্টটাকে কি করতে হবে, মোর প্রমোট করতে হবে। তখন সে 10x প্রমোট করে আপনার কন্টেন্টকে। তার মানে আপনার 100 জনের রিচকে 10x রিচ দেয় আবার। তাহলে পরের ধাপে আবার কত জনের কাছে যাচ্ছে, 1,000। ওখান থেকে যদি আবার 10% আর্লি এনগেজমেন্ট পায় মেটা, মানে 100, সেটাকে আবার 10x প্রমোট করে, 10x রিচ বাড়ায় দেয়, তাহলে আবার 10x মানে এরপরে 10,000, এভাবে 1 লাখ 10 লাখ 1 কোটি 10 কোটি, এইভাবে কন্টেন্ট হচ্ছে গ্রোথ পায়। এখন দেখেন আপনার পেজ আর কন্টেন্ট ক্রিয়েটরের পেজে পার্থক্য দেখেন। আপনার পেজে আপনি যেটা করেন, আপনি শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলেন, একই জিনিস কত শুনবো, আপনার প্রোডাক্ট সাবান বেচেন কথার কথা, একই কথা কয়বার শুনবো, আমার তো ভাই এক কথা বারবার শোনার ইচ্ছা নাই, নাম্বার ওয়ান।
নাম্বার টু, আপনি সাবান বিক্রি করতেছেন বা আপনি গুড় বিক্রি করতেছেন, আমার যখন লাগবে গুড় আমি খুঁজে নিয়ে কিনবো, আমি এখন কিনবো না, তার মানে আপনার গুড়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। অথবা আমি গুড় কিনে ফেলছি গত সপ্তাহে, আমার আর আগামী 3 মাসে গুড় কেনার কোনো ইন্টেনশন নাই, তো আমি গুড় ইন্টারেস্ট রাখি না। তো আমাদের বিজনেস বেস গুলো যেটা সমস্যা, আমরা অলওয়েজ প্রোডাক্টকে প্রমোট করি, ওই যে আর্লি এনগেজমেন্ট আসে না, কেউ আপনার কন্টেন্ট দেখে থামে না, কেউ লাইক করে না, কেউ কমেন্ট করে না, কেউ শেয়ার করে না। আর কন্টেন্ট ক্রিয়েটর বাইজে কি হয়, ও প্রতিদিন নতুন নতুন ইনফরমেশন দিচ্ছে, এবং ওর যেহেতু চেহারার সাথে মানুষ কানেক্টেড, ওর চেহারাকে মানুষ পছন্দ করে, ওর পার্সোনালিটি মানুষ পছন্দ করে, ওকে দেখলে মানুষ থামে। আর নতুন কিছু পাইলে তো মনে করেন পাইছি নতুন একটা ট্রিক্স, এটা অ্যাপ্লাই করলে তো আমার ব্যবসা বড় হয়ে যাবে, বা এটা এন্টারটেনমেন্ট হইতে পারে, এটা মিউজিক হইতে পারে, হোয়াট যে যে এরকম কন্টেন্ট ক্রিয়েটর। সো ওদের সাথে মানুষের কানেকশন আছে, এবং ওখান থেকে মানুষ ভ্যালু পায়, হয় ইনফরমেশন পায়, না হয় এন্টারটেইনমেন্ট পায়, হোয়াট কিছু একটা পায়, যেটার কারণে মানুষ থামে, আসলেই তারা এনগেজ হয়। এবং মেটা তাদেরকে মাল্টিপল অফ রিচ দিতে থাকে, যেটা আপনাকে আমাকে দেয় না, আমাদের বিজনেস পেজগুলো দেয় না। তো দেয় না বলতে ম্যাটার দেয় না ব্যাপারটা এমন না, ব্যাপারটা আমরা ওই অ্যালগরিদম ক্র্যাক করতে পারি না, এই হলো পয়েন্ট। সো এই এইটুকু ডিসকাশন থেকে কি শিখলাম, এইটুকু ডিসকাশন থেকে আমরা যে শিখলাম সেটা হইলো, প্রথমত প্রথম যেটা লার্নিংটা আমরা পাইছি, নাম্বার ওয়ান, যে কেন আমার পেইড অ্যাডে যাইতেই হবে। আপনাকে যদি মেটা 10 লাখ রিচও দেয়, নট নেসেসারি 10 লাখ আপনার টার্গেটেড, নট নেসেসারি 10 লাখ কার্ড কেনার জন্য বসে আছে, এমন 10 লাখ কিন্তু হবে না, এটা অনেক ধরনের মানুষ পেলে দিলে হবে। এই কারণে আমাকে নাম্বার ওয়ান অ্যাডে যাইতেই হবে। আর নাম্বার টু আমরা যেটা শিখলাম সেটা হইলো, আমরা যদি পেইড এর পাশাপাশি এই অর্গানিক মার্কেটিংটা নিয়েও কাজ করতে পারি, তাহলে আমার বিজনেসে একটা আলাদা নতুন সেলস চ্যানেল তৈরি হবে। বললাম 10 লাখের সবাই কিনবে না, 10 জন তো কিনবে। 10 লাখ মানুষের কাছে গেলে 10টা ইন্টারেস্টেড মানুষ আপনি পাবেন, আরো বেশিই পাবেন। সো আমার একটা আলাদা সেলস চ্যানেল ক্রিয়েট হবে, এবং ওখান থেকে আমার কি তৈরি হবে, ব্র্যান্ড বিল্ড হবে, মানুষের ট্রাস্ট তৈরি হবে, আলটিমেটলি আমি লং রানে সাস্টেইন করতে পারবো। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হলো, আমরা শুধুমাত্র পেইড অ্যাড এর উপর ডিপেন্ডেন্ট থাকবো না, আমরা পাশাপাশি কি করব, অর্গানিক মার্কেটিং এও ফোকাস করব। সো পরে আমি বুঝিয়ে বলবো কিভাবে অর্গানিক মার্কেটিং এ ফোকাস করব। আপাতত পেইড অ্যাড এর ভিতরে ঢুকতেছি, যেটা আমাদের কোর জায়গা, বাট আমি অর্গানিক মার্কেটিং নিয়ে আমি অনেক কথা বলবো আপনাদের সাথে। তো কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, এখন আমরা দেখবো পেইড অ্যাড এর ভিতর। সো হোয়াট ইজ পেইড অ্যাড? পেইড অ্যাড মানে হলো ওই যে ভাই আমার অ্যাবিলিটি নাই কন্টেন্টকে 10 লাখ রিচ এনে দেওয়া। আচ্ছা, এর আগে আমরা একটু বুঝি রিচ আর রিচ ব্যাপারটা কি, এটা একটু বুঝি। আপনি বলেন রিচ কি জিনিস? রিচ ফেসবুকে বলে না, রিচ বাড়ছে, রিচ এত হইছে, রিচ অত হইছে, দেখবে, হ্যাঁ রাইট। তো এক্স্যাক্টলি যদি রিচ মানে এক্স্যাক্টলি রিচটা বুঝতে হবে, মানে যতজন এভাবে না বলে এক্স্যাক্টলি রিচটা বুঝতে হবে। তো রিচ মানে হইলো এরকম যে, এ হচ্ছে ধরেন একটা ডিভাইস, এখানে আমি একটা কন্টেন্ট পাবলিশ করছি ফর এক্সাম্পল, বা অ্যাড চালাইছি। আপনি সকালে উঠে আমার একটা অ্যাড দেখছেন, তাহলে আপনি কয়জন? একজন। দেখছেন কয়বার? একবার। বিকেল বেলা গিয়ে আবার দেখছেন, মানুষ কয়জন? দেখছেন কয়বার? রাতে আরেকবার দেখছেন ঘুমানোর আগে, মানুষ কয়জন? দেখছেন কয়বার? তার মানে এই একজন মানুষটাকে বলে রিচ। আর আপনি যে 3 বার দেখছেন এটাকে বলে ইমপ্রেশন। এই 3কে বলে ইমপ্রেশন, প্লাস এই 3কে বলে ফ্রিকোয়েন্সি। একটু মাথায় রাখবেন, মুখস্থ করে ফেলবেন, এগুলো একটু কথায় কথা অনেকবার আসবে। আপনি আমার অ্যাড 3 বার দেখছেন, এটাকে বলবো আমরা 3 ইমপ্রেশন। আবার 3 বার দেখছেন, এই এক একটা বারকে বলবো এক একটা ফ্রিকোয়েন্সি, যে 3 ফ্রিকোয়েন্সিতে আপনি আমাকে দেখছেন। এখন এগুলো কন্ট্রোল করতে হয়, বেশি ফ্রিকোয়েন্সি দেখাবো না কম ফ্রিকোয়েন্সি দেখাবো, এগুলো আমরা পরে ডিসকাস করবো। জাস্ট মাথায় রাখেন রিচ, ইমপ্রেশন, ফ্রিকোয়েন্সি, এই দিকটা কানেক্টেড। ওকে, তাহলে কনসেপ্ট হইলো, আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, আমার পোস্ট কিছু হয় নাই, কেউ দেখেও নাই ভালো মতো। এইবার আমি মেটার কাছে গেলাম, মেটাকে গিয়ে বললাম যে ভাই, তোমাকে আমি পয়সা দিচ্ছি, যে তোমার পাওয়ার আছে, তোমাকে পয়সা দিচ্ছি, তুমি আমার একটা এই পরিমাণ রিচ দাও, এই পরিমাণ ইমপ্রেশন দাও। আমি এবার মেটাকে বলতেছি,
তাইলে কনসেপ্ট যেটা দাঁড়াইলো, আমার ভাই ফেসবুক পেজে, এই যে ফেসবুক পেজে এই কন্টেন্ট যেটা আছে, আমি সিম্পলি এটাকে এখন অ্যাডে পাঠাবো। যদি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে পাঠাবো, পেইড প্রমোশনে পাঠাবো, আর এই পেইড প্রমোশনে যে পাঠাবো এটাই হলো বেসিক্যালি মেটা অ্যাড। এই পেইড প্রমোশন হচ্ছে মেটা অ্যাড। বলেন বুঝছি কিনা? ওকে, তাইলে এই অ্যাড, এই যে মেটা অ্যাড, এই অ্যাড সিস্টেমটাকে আবার দুইটা ভাগে ভাগ করে। একটাকে বলা হচ্ছে বুস্টিং, বুস্ট বলে একটাকে, আর একটাকে বলে ক্যাম্পেইন। তা আমরা ফেসবুকে অ্যাড রান করবো, এখন অ্যাড রান করার দিকে যাচ্ছি। এই অ্যাড রান করার প্রসেস আবার দুইটা, একটা হচ্ছে বুস্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন। তাহলে বুস্ট জিনিসটা কি, ক্যাম্পেইন জিনিসটা কি, আই গেস এগুলো আপনারা সবাই জানেন কম বেশি। তারপর একটু বলে দিই। বুস্ট মানে হইলো আপনার ফেসবুক পেজের প্রত্যেকটা কন্টেন্টের নিচেই একটা বুস্ট বাটন থাকে, সবাই দেখছেন। ওই বাটনটাকে ক্লিক করে যদি আপনি ফেসবুক অ্যাড রান করেন তাহলে এটাকে আমরা বলি বুস্ট। আর ক্যাম্পেইন মানে হচ্ছে ফেসবুকের আরেকটা আলাদা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে, যেটা হচ্ছে বিজনেস ডট, আমি একটু পরে দেখবো, business.facebook.com, আলাদা একটা ওয়েবসাইট। ওইটার ভেতরে গিয়ে যদি আপনি অ্যাড রান করেন তখন সেটাকে বলে ক্যাম্পেইন। এখন প্রশ্ন আসতে পারে এই দুইটার মধ্যে পার্থক্য কি। তো আমি খুবই একটা মানে বেসিক উদাহরণ দিয়ে এটা সবসময় বোঝাই, এখানেও সেম কথাই বলবো। সেটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে অনেকটা রান্না বান্নার মতো। তো আমরা যারা বাসায় রান্না বান্না করি, আমরা 2 জনের জন্য রান্না করি, 5 জনের জন্য রান্না করি, বা ম্যাক্সিমাম 10, 12, 15 জনের জন্য রান্না করি। আমাদের হয়তো যে থালা বাসন সেগুলো হয়তো ছোট ছোট এইটুকু হয়। আর আপনি যখন ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইনের মানে হচ্ছে আপনি 2-4 জনের রান্না বান্না করতেছেন না, আপনি এখন রান্না করতেছেন 200 জনের জন্য। ওই বিয়ে বাড়িতে যে রান্না হয় 500 জনের জন্য। তো আপনি যখন বড় স্কেলে রান্না বান্না করার মুডে থাকেন, ওইটাকে আমরা বলি কি প্রফেশনাল রান্না বান্না। ইয়েস অর নট? আর যখন আমরা ঘরে রান্না বান্না করি সেটাকে আমরা বলি মানে তরকারি, আমি আমার মানে ফ্যামিলির নিডে রান্না বান্নাটা করতে হয়েছে, এটা আসলে মানে প্রফেশনাল কিছু না যে এটা দিয়ে আমি টাকা কামাবো, এমন না। টাকা কামানোর জন্য করতেছি না, আমার করতে হচ্ছে করে দরকার, এড করতেছি আমি। এটা হলো একটা নন প্রফেশনাল রান্না বান্না। সো বুস্ট আর ক্যাম্পেইনও পার্থক্য এটাই। বুস্ট হচ্ছে একটা নন প্রফেশনাল টুলস ফেসবুকের, যেখান থেকে আপনি মানে আপনি পারেন না, আপনার নলেজ কম, টেকনোলজি সেটআপ বোঝেন না, কিছু একটা করে দেই, মানে নাই মামা থেকে নামা ভালো, কিছু একটা করে দেই, এটা হলো নন প্রফেশনাল, এটা হচ্ছে বুস্ট। আর যখন আমরা চিন্তা করি যে না, আমি একদম প্রপার একদম স্ট্র্যাটেজি মেনটেন করে, সেলস ফানেল বিল্ড করে, সমস্ত ম্যাট্রিক্স কে এনশিওর করে, আমার ফ্রিকোয়েন্সি কে কন্ট্রোল করে, আমি বড় বাজেটে মাল্টিপল অফ অ্যাড এর ভেতরে অ্যাড সেট ঢুকাই বা অ্যাড ঢুকাই, মাল্টিপল অফ অ্যাকাউন্ট, আপনি অনেক বড় স্কেলে যেতে ভাবনা করেন, তখন সেটাকে আমরা বলি বেসিক্যালি ক্যাম্পেইন। এটুকু আমরা ক্লিয়ার, তাই না? ওকে। তো আমি জানি এগুলো আপনারা জানেন, তারপরে জাস্ট 2-1 জন যদি থাকেন আর কি, যে ওটা কি এই- এই- এটা কন্ট্রোল করে হ্যাঁ অটোমেটিক করে দেয় সবগুলো ওই পোস্টের উপরে বেস করে? হ্যাঁ হ্যাঁ, এই দেখাচ্ছি আমি। তো আমার আমার উদ্দেশ্য বুস্ট করা, এক্সাম্পল, আমার উদ্দেশ্য বুস্ট করা। তাহলে আমরা যেটা করব, চলে যাব আমাদের পেজে, ফর এক্সাম্পল যে একটা পেজে শিফট হইলাম আমরা, এই যে পেজে আসলাম। পেজে আসার পরে আমরা আমাদের পেজের ওই ইয়াতে চলে যাব, বলে এটাকে ফিরে চলে যাব। আইসা ধরেন ধরেন কথা কথা আমি আমি চাচ্ছি এখন এই পোস্টটাকে, এই ভিডিওটাকে আমি এখন পোস্ট করব। এই যে নিচে পোস্ট পোস্ট অপশন দিয়ে দিচ্ছে বেটা। তাহলে আমরা সিম্পলি এই পোস্ট পোস্ট বাটনটা চাপ দিব। চাপ দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে। কিছু ইন্টারফেস আসলো, এইখানেই বেসিক্যালি কিছু অপশন আছে। জাস্ট এই যে নামলাম, আমি খুবই ছোট একটা অপশন, এই এই নামলাম, এই উঠলাম, এই যে কিছু অপশন আছে, আমরা এত ডিটেল দেখবো না এখানে, জাস্ট দেখা দিচ্ছি নর্মালি। এখান থেকে বেসিক্যালি আমি কি মেসেঞ্জার চালাতে চাই কিনা, কি টেক্সট দিয়ে চালাবো, তারপরে ধরেন আমার টেক্সটের বাটন কি হবে, তারপরে ধরেন আমি কি মেসেঞ্জারে চালাবো অ্যাড, ইনস্টাগ্রামে চালাবো নাকি হোয়াটসঅ্যাপে চালাবো, তারপরে ধরেন আমি কোন অডিয়েন্সকে টার্গেট করবো, এই অডিয়েন্স পার্টটা কোন অডিয়েন্সকে টার্গেট করব, কতক্ষণের অ্যাড চালাবো, কত টাকার অ্যাড চালাবো, কোন কার্ড দিয়ে অ্যাড চালাবো, ইউনো বেসিক এইটুকুই। এটা হচ্ছে বুস্ট, বুস্ট পার্ট। তো এটা আমরা এখানে দেখবো না, এটা আমরা অ্যাডের ক্যাম্পেইনে গেলে এটা আপনি এমনি বুঝে যাবেন, মানে বাইক চালাতে পারলে সাইকেল আপনি এমনি পারবেন, টেনশন নাই।
এই হলো বেসিক্যালি বুস্ট পোর্শন। আচ্ছা, এখান থেকে আপনার একটা জিনিস শেখার আছে, সেটা হইলো খেয়াল করে দেখবেন, যেমন নেটওয়ার্ক নাকি আপনার ঠিক দেখতেছেন, আমার একটু চাকরি লাগছে নেটওয়ার্ক ইস্যু। এটা যদি খেয়াল করবেন, এই পুরো ইন্টারফেসে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, বুঝছেন? এই কর্নারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্টের নামটা কি? রাসেল এ কাউসার। তার মানে এটা এটা কি, এটা হচ্ছে আমার প্রোফাইলের নামটাই, আমি আমার প্রোফাইল যা তাই তাই। হ্যালো, 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 হ্যালো। তো আমার প্রোফাইল যা তাই তাই হইলো বেসিক্যালি আমার প্রোফাইল, রাসেলের কাছে যে প্রোফাইলটা সেটাই। তাইলে এ থেকে আমরা কি শিখলাম? আপনি ফেসবুক অ্যাড নিয়ে যখন কাজ করবেন, আপনার কি থাকা লাগবে? আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা লাগবে। এবং আমি দেখছি বুস্ট করতে এসে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং যারা আজ পর্যন্ত কোনোদিন বুস্ট করেন নাই, ক্যাম্পেইন করেন নাই, একটা কিচ্ছু করেন নাই, তারাও দেখবেন বুস্ট পোস্ট চাপলেই আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দেখাবে। আমাকে দেখাচ্ছিল। হ্যাঁ, না দেখালে সমস্যা নাই। তো এটার মানে হচ্ছে বাই ডিফল্ট আপনি যখন একটা ফেসবুক প্রোফাইল খুলছিলেন, বাই ডিফল্ট ফেসবুক আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট গিফট করছে। আর এই অ্যাড অ্যাকাউন্টটাকে বলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টটাকে বলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এর মানে বুঝলাম, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যদি এটাকে বলে, তার মানে আরো ডিফারেন্ট টাইপের অ্যাড অ্যাকাউন্ট তো মেবি আছে। ওকে, এটুকু আমরা ক্লিয়ার তো না, যে আমার জন্মসূত্রে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমার আছে, এটা আমরা ক্লিয়ার। যে আমি যখন ফেসবুক অ্যাকাউন্ট করছি, তখন ফেসবুক আমাকে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিছে, এটুকু আমরা ক্লিয়ার। এখন পয়েন্ট হচ্ছে, এই যে ফেসবুক আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিছে, এই এই অ্যাড অ্যাকাউন্টটা কোথায় পেয়েছি আমরা? ফেসবুক.com-এ পাইছি, ফেসবুক.com-এ পাইছি। এবং আমরা জানি আমরা বুস্ট করলে ফেসবুক.com-এ নর্মাল আমরা পেজের ভেতর থেকে করব, বা যদি ক্যাম্পেইন করি তখন কিন্তু আমরা ফেসবুক.com-এ থাকবো না। ক্যাম্পেইন করার জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব এখানে business.facebook.com। আমরা যাচ্ছি business.facebook.com। business.facebook.com লিখে সার্চ করার পর আমি কোথায় আসছি বলেন তো? মেটা বিজনেস স্যুট, মেটা বিজনেস স্যুট নামে একটা জায়গায় আসছি। এখান থেকে আমি অ্যাডস, এগুলা এখন আপনার বোঝাতে দরকার নাই, আমি জাস্ট সামনের দিকে যাই, আমি বোঝাই দিব এগুলা। অ্যাডস ম্যানেজার ক্লিক করছি, আরেকটা ইন্টারফেস আমাকে নিয়ে চলে আসছে। এটাই হচ্ছে বেসিক্যালি সেই ইন্টারফেস যেখান থেকে আমরা ক্যাম্পেইন করব। সো এটা একটা কমপ্লেক্স ইন্টারফেস, অনেক কিছু এটার মধ্যে আছে, আমি দেখাই দিব, বুঝাই দিব। তো নর্মালি একটু বুঝেন যে এটা হলো কি আমাদের আহ এখন আছে কোথায় আবার adsmanager.facebook.com ঢুকছিলাম, businessmanager.facebook.com, আবার চলে আসলাম adsmanager.facebook.com। এটা কমপ্লেক্স একটা ইন্টারফেস, আমাদেরকে এই ইন্টারফেসটা আগে একটু ক্লিয়ারলি বুঝতে হবে, তারপর হচ্ছে আপনারা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে দিয়ে যাবেন। এবার বলেন অ্যাডস ম্যানেজার বুঝি কারা কারা, এটা আসলে আমরা পারি, আমরা 4-5 জন আছি পারি, আর বাকিরা পারি না। ওকে, আমরা একটু বুঝি, এবং যারা পারেন তারাও দেখবেন অনেক নতুন জিনিসপত্র এখন শিখবেন। ওকে, তাইলে অ্যাডস ম্যানেজার, তাহলে প্রথমত আমাদের কি করতে হচ্ছে? আচ্ছা, যারা নতুন এই জায়গায় তাদেরকে একটু বলে দিই, যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে এবং আপনি business.facebook.com লিখে সার্চ করেন, আপনাকে মেটা নিয়ে আসবে বিজনেস স্যুট, মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুট থেকে আপনি যে অ্যাডস ম্যানেজার ক্লিক করেন, অথবা আপনি ডিরেক্ট যদি adsmanager.facebook.com লিখে সার্চ করেন, মেটা আপনাকে এই ইন্টারফেসে আনবে না।
আপনাকে আনবে আরেকটা ইন্টারফেসে, যেখানে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করো। এখন করেন না, একটু পরে। সো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে এবং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্টটাকে আমরা বলবো একটা বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও একটু লিখে রাখেন। যখন আপনি এই business.facebook.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্টটাকে আমরা বলবো ইদার বিজনেস পোর্টফোলিও, নয়তো বলবো বিজনেস ম্যানেজার। মানে যারা আমরা পুরনো অ্যাড রান করি, আমরা আগে বিজনেস ম্যানেজারই বলতাম এটাকে, একটা নতুন নাম দিয়েছে পোর্টফোলিও, আর সবাই এখন বিজনেস ম্যানেজারই বলে। তো আপনি যেকোনোটা বলতে পারেন, এটা আমরা বিজনেস ম্যানেজার বা পোর্টফোলিও কিছু একটা বলবো। তাইলে বিজনেস পোর্টফোলিও দিয়ে মেইনলি হচ্ছে কি আমাদের আমাদের এই ইয়া শুরু, মানে এই জার্নি শুরু বিজনেস পোর্টফোলিও। তা আমি এটাকে সংক্ষেপে লিখতেছি বিপি বা বিএম, বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও, যাই বলি মনে করবেন একই জিনিস। একটু বুঝেন সবাই, যারা নতুন তারা একটু ভালো করে বোঝেন, এই জায়গাটা না বুঝলে আপনি আর মানে সামনে গন্ডগোল পাকিয়ে ফেলবেন। সো এইটার জন্য আমরা একটা সিনারিও দ্বারা করাই বোঝানোর জন্য। একজন হাত তোলেন, পেজ আছে কার? এনিওয়ান? ভাই ভাই পেজ নাম কি? ইনোভেশন টেক পাবো। ইনোভেশন টেক। আচ্ছা, প্রোডাক্ট পেজ ভাইয়ের আবার সার্ভিস, ভাইয়ের নাম বলেন। ভিভি.com ইয়া কি যেন? ভিভি আচ্ছা, ধরেন কথার কথা, ভাইয়ের নাম কি? বন্ধু মঞ্জুর। ওকে, তো ধরেন আমি মঞ্জুর ভাইয়ের নাম লিখলাম। এ হলো মঞ্জুর ভাই, এ হলাম আমি। সো মঞ্জুর ভাইয়ের একটা পেজ আছে। আচ্ছা, এভাবে চিন্তা করি, মঞ্জুর ভাই একটা বিজনেস শুরু করবে। বিজনেস শুরু করার জন্য, সরি, মঞ্জুর ভাই একটা বিজনেস আছে, অফলাইন বিজনেস। এভাবে ধরে নেন, মঞ্জুর ভাই আমাকে নক করলো, নক করে বললো আসলে ভাই আমি তো এটা আমার অনলাইন বিজনেসটাকে, সরি অফলাইন বিজনেসটাকে অনলাইনে আনতে চাচ্ছি, আমার কি করা উচিত? আমি বললাম ভাই আপনি একটা পেজ ক্রিয়েট করেন। ভাই একটা পেজ বানাই ফেললো। এরপর বললো ভাই এরপর কি করবো? আমি বললাম এরপরে ভাই একটা বিজনেস, এরপরের ধাপটাই হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা, যেখানে আমরা ক্যাম্পেইন করব। আমি বললাম ভাই একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করেন। ভাই বললো আমি তো এগুলো পারি না, কেমনে কি? এখন আমার তো অপশন আছে কি? আমার তো অপশন আছে, ইদার ভাইকে বলবো আপনার আইডি পাসওয়ার্ড দেন, আমি ঢুকে করে দিচ্ছি, অথবা বলবো জুমে আসেন বসেন করে দিচ্ছি, অথবা বলবো আমি আপনার বাসায় আসতে দিব, আপনি আমার বাসায় আসেন আমি বসে করে দিচ্ছি, এই তো। তো যেভাবেই হোক আমি ভাইকে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে দিলাম, এটা বিপি। ভাই বললো ওকে ফাইন, বিজনেস পোর্টফোলিও বানিয়ে গেছি, এবার তো আমি অ্যাড করবো, কি করবো? আচ্ছা, আমরা বুস্ট করার সময় কি যেন লাগছিল আমাদের? অ্যাড অ্যাকাউন্ট লাগছিল একটা। তাহলে যখন আপনি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করছেন, অ্যাড রান করতে যাবেন, এইখানেও আপনার অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তাহলে বিজনেস পোর্টফোলিওটার ভেতরে বাই ডিফল্ট একটা অ্যাডস ম্যানেজার থাকে। অ্যাডস ম্যানেজার আমাদের ক্রিয়েট করতে হয় না, বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করলেই অটোমেটিক মেটা আমাদেরকে একটা অ্যাডস ম্যানেজার দেয়, আমাদের ক্রিয়েট করতে হয় না কিছু। এই অ্যাডস ম্যানেজারের ভেতরে আমরা কি করি? একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। বলেন বুঝছি না বুঝি নাই? তাহলে একটা পেজ বানাইলাম, বিজনেস পোর্টফোলিও বানাইলাম, পুরো বানানোর পর দেখলাম এটার ভিতরে অ্যাডস ম্যানেজার এমনিতে আছে, ওই অ্যাডস ম্যানেজারের আন্ডারে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এইবার মঞ্জুর ভাই মোটামুটি রেডি টু গো। এইবার মঞ্জুর ভাই বললো ভাই সব তো বানাই ফেলছি, আমি তো একটা চালাইতে পারি না, আপনি একটা কাজ করেন, আপনি আমার অ্যাডগুলো চালাই দেন। আবার সেম প্রবলেম, আমি ভাইয়ের অ্যাড চালাইতে হলে আমাকে ঢুকতে হবে ভাইয়ের প্রোফাইলের ভেতরে, যেটা পসিবল না, অথবা বসতে হবে জুমে, অথবা যেতে হবে ভাইয়ের বাসায়, তার মানে হইলো না। তাইলে এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য মঞ্জুর ভাই যেটা করতে পারে সেটা হচ্ছে এই বিজনেস পোর্টফোলিওর ভেতরে একটা অ্যাক্সেস অপশন আছে। বিজনেস পোর্টফোলিওর ভেতরে একটা অ্যাক্সেস অপশন আছে। এই অ্যাক্সেসের মাধ্যমে, এই অ্যাক্সেস অপশন থেকে ভাই যেটা করতে পারবে, আমাকে আমার ইমেল আইডি ব্যবহার করে, ভাইকে আমি আমার ইমেল আইডি দিব, আমার ইমেল আইডি দিয়ে ভাই কি করতে পারবে? এই বিজনেস পোর্টফোলিওর ভেতরে আমাকে একটা অ্যাক্সেস দিতে পারবে। ভাই যদি আমাকে অ্যাক্সেস দেয় তাহলে কি হবে? আমি ডাইরেক্ট ভাইয়ের বিজনেস পোর্টফোলিওতে ঢুকতে পারবো আমার পোর্টফোলিওর ভেতর থেকে। এক্সাম্পল ধরেন আমার এখানে, আমরা যদি একটু দেখি,
এই জায়গাটা দেখেন, এই কর্নারের এটাকে বলে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, এটাকে বলে একটা অ্যাডস অ্যাকাউন্ট। আমি যদি ক্লিক করি, এই বাম পাশের এগুলো সব বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, ঠিক আছে? আর এটার ভেতরে আছে দুইটা অ্যাড অ্যাকাউন্ট, টু অ্যাড অ্যাকাউন্ট। এগুলো কিন্তু আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট না, এগুলো হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। আর একটু নিচের দিকে যদি নামি, এইখানে আপনারা খুঁজে পাবেন ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা। আর উপর দিকে যা দেখবেন ওগুলো সবই হচ্ছে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার। এক একটা ম্যানেজার ক্লিক করলে ওই ম্যানেজারের আন্ডারে পাবো আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট। এর মানে কি, মঞ্জুর ভাই ওনার যে বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস দিয়েছে এটাকে আমি এখানে খুঁজে পাবো, এবং ক্লিক করলে ওটার ভেতরে অ্যাড অ্যাকাউন্ট খুঁজে পাবো, এবং এটা ক্লিক করলে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি আবার অ্যাড রান করতে পারবো। ওকে, বেসিক কনসেপ্ট হচ্ছে কিনা? ওকে, এটাকে বলে বেসিক্যালি বিজনেস ম্যানেজার বিল করা। এখন এমন হতে পারে না যে মঞ্জুর ভাই অনেক ব্যস্ত, ওনার বিজনেসটা অনেক বড়, আমার আবার টিমও অনেক বড়, ওনার ডিমান্ড হচ্ছে ভাই আপনারা পুরা টিম মিলে আমার ব্যবসাটা, পুরো একটা এজেন্সি আপনারা, আমি আপনার এজেন্সিকে দিয়ে দিলাম। কারণ আমার এজেন্সি তো মানুষ অনেক, আমি তো একা না, অনেক মানুষ, ধরো অ্যাটলিস্ট 5 জন মানুষ কাজ করবে এই টোটাল বিজনেসে এক্সাম্পল। তাহলে আমাকে কি করতে হবে? পার্টনার অ্যাক্সেস দিতে হবে। ইনিশিয়ালি নর্মালি কি চিন্তা করব যে 5টা মেল আইডি দিলাম, ভাই 5 জনকে অ্যাক্সেস দিল। এতে যেটা সমস্যা সেটা হইলো, ভাই একদিন দুবাই চলে যাবে, একদিন ইউএসএ চলে যাবে, আমি তো ভাইকে খুঁজে পাবো না। এরপর আমার কাউকে বের করতে হইলে, অ্যাক্সেস চেঞ্জ করতে হইলে, নতুন কাউকে অ্যাড করতে হলে আমার বারবার ভাইয়ের কাছে যেতে হবে। ওইটা না করে যারা এজেন্সি ডিল করে তারা যেটা করে, আরেকটা অ্যাক্সেস আছে। সো এই যে অ্যাক্সেসটা ভাই আমাকে পার্সোনালি দিচ্ছে, এটাকে বলে পিপল অ্যাক্সেস। পিপল জাস্ট একটা মানুষকে অ্যাক্সেস দেওয়া। আরেকটা অ্যাক্সেস আছে, এটা হচ্ছে পার্টনার অ্যাক্সেস। যদি ভাই আমাকে পার্টনার অ্যাক্সেস দেয় তাহলে যেটা হবে, আমার বিজনেস পোর্টফোলিও আর ভাইয়ের বিজনেস পোর্টফোলিও হয়ে যাবে কি পার্টনার। তখন আমি এই বিজনেস পোর্টফোলিওর মালিক, এই বিজনেস পোর্টফোলিওতে ঢুকে এখানের ভেতর থেকে আমি ডিসিশন নিতে পারবো আমার টিমে কাকে রাখবো কাকে রাখবো না। এগুলো পার্টনার অ্যাক্সেস। বলেন ক্লিয়ার কেন? ওকে, এরপরে ধরেন এমন হইতে পারে যে মঞ্জুর ভাইয়ের পেজ আছে কিন্তু বিজনেস পোর্টফোলিও অ্যাড এখন কিছু নাই। মঞ্জুর ভাই এসে আমাকে বললো যে ভাই আমি তো একটু আমার ব্যবসা অনলাইনে আনতে চাই, কি করবো? আমি বললাম পেজ আছে আপনার? এগুলো আছে। আমি বললাম তাহলে এবার একটা ট্রান করেন। উনি বললাম আমি এসব পারি না, আমার নাইও। তখন আমি ওনাকে বললাম যে একটা কাজ করেন, সমস্যা নেই, আমার তো অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনি একটা কাজ করেন, আমাকে দিলে টাকা পয়সা দেন, ডলারের টাকা পয়সা দেন বা ডলার লোড করে দেন, আমি আমার অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার পেজের অ্যাড রান করে দিচ্ছি। তার মানে আমার নিজের যে অ্যাড অ্যাকাউন্টটা আমি চাইলে কি করতে পারবো, আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে মঞ্জুর ভাইয়ের অ্যাড আমি চালাইতে পারবো। তাহলে এদিকে কি বুঝলাম? তখন মঞ্জুর ভাই আমাকে কি অ্যাক্সেস দিবে? শুধুমাত্র পেজের অ্যাক্সেসটা দিয়ে দিবে, আর কিছু ওনার দেওয়ার দরকার নাই। জাস্ট পেজে আমাকে ওই যে এডিটর বানাই দিবে, দ্যাটস ইট, যেটাকে আমরা পার্সিয়াল অ্যাক্সেস বলি। সো আমাকে এডিটর বানাই দিলে আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাড রান করতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা শেখা আছে আপনার, সেটা হচ্ছে আপনার কাছে যদি একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে, তাহলে আপনার কাছে বিল গেটস এর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে। এরপর আপনার কাছে যদি আমাদের কুতুবউদ্দিনের ফেসবুক পেজ থাকে, ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজে আপনি চাইতে পারেন। তার মানে আপনার হাতে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলে আপনার হাতে যত পেজ আছে, যে কোনো পেজের অ্যাড আপনি ওই একই অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করতে পারবেন। ক্লিয়ার? সো এটা একটু অ্যালার্মিং তাদের জন্য যারা বাইরে কাউকে দিয়ে একটা চালান। সো বাইরে একটা চালাতে দিলে যেটা হয়, পার্সিয়াল দিতে হবে, সিম্পল পার্সিয়াল দিতে হবে। তো অ্যালার্মিং ব্যাপারটা হলো যারা বাইরে একটা চালান, অনেক এজেন্সি আছে, অনেক ছোট ছোট ডিজিটাল মার্কেটার আছে যারা এগুলো স্ক্যামিং করে। কেমন করে যে, এরা আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে রাখছে, ধরেন একসাথে 15-20টা অ্যাড চলতেছে, ওই 20টা অ্যাডের মধ্যে একটা এসে আরেকটা পেজের অ্যাড ঢুকে যায় মাঝখান দিয়ে, আপনি বুঝেন না, আপনি তো বাইরে থেকে দেখেন ওটা 20টা অ্যাড চলতেছে, নাম টাম লিখে রাখছে আপনার অ্যাড, কিন্তু ভেতর দিয়ে চলতেছে আরেক পেজের অ্যাড। এরকম অনেক স্ক্যামিং টেস্কিং এরা করে আর কি, করে এরপরে একটা বন্ধ করে ডিলিট করে দেয়। তারপরে আপনি মাস শেষে আপনি হিসাব মিলাইতে পারেন না, কিরে গেল এত অ্যাড অ্যাকাউন্ট বলে এত আর পাইলাম এত, এই যে ওর পাল্টে যায়। করে ছোট ছোট অনেক অনেক এজেন্সি করে ওগুলা। সো এই হলো কনসেপ্ট আর কি। এখন কিছু বেসিক জিনিস আমাদের বোঝা লাগবে। আমরা যে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করবো, অ্যাড রান করতে আমাদের লাগবে কি? ডলার। অ্যাড রান করতে আমাদের লাগবে ডলার। তাহলে ডলার, ডলার সোর্স গুলো আসলে কি কি?
ডলারের অনেকগুলো সোর্স আছে। এক নাম্বার সোর্স হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যাংক। বাংলাদেশের যে ব্যাংকগুলো, এগুলো হচ্ছে প্রথম সোর্স। তো বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি চাইলে একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন, বাট এর জন্য আপনার থাকা লাগবে একটা পাসপোর্ট। বাংলাদেশে একটা পাসপোর্ট না থাকলে আপনি ডুয়াল কারেন্সি কার্ড পাবেন না। এখন ডুয়াল কারেন্সি কার্ড কি? ডুয়াল কারেন্সি কার্ড হইলো আপনার নর্মাল যে ডেবিট কার্ডটা আছে এই কার্ডটাই, জাস্ট এটাকে ব্যাংক শিফট মানে ইয়া করে দেয়, মানে শিফট করে দেয় কিসে, যেখানে আপনি বাংলাদেশি টাকা এবং ডলার দুইটাই আপনি চাইলে ইউজ করতে পারবেন, দুই কারেন্সি আপনি ট্রানজাকশন করতে পারবেন। এটাকে বলে ডুয়াল কারেন্সি কার্ড। সো আপনি যে কোনো ব্যাংকে গিয়ে আপনার নর্মাল কার্ডটাকে যদি বলেন ডুয়াল কারেন্সিতে কনভার্ট করে দাও, সে করে দিবে, বাট লাগবে হচ্ছে একটা পাসপোর্ট, নইলে আপনি ডলার এন্ডোর্স করতে পারবেন না। এটা বাংলাদেশ ব্যাংকের মানে বাংলাদেশ ব্যাংকের রুল পলিসি আর কি। তো এগুলো এক নাম্বার। এখন দুই নম্বর পয়েন্ট হলো যাদের পাসপোর্ট নেই তারা কি করবো? সবার তো পাসপোর্ট নেই। আরেকটা জিনিস আছে, বাংলাদেশ ব্যাংক আপনাকে দিবে বছরে $12,000। বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি বছরে $12,000 খরচ করতে পারবেন। এর মানে এটা না 5টা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে 60,000 ডলার, এমন না। একটা পাসপোর্টের এগেনস্টে $12,000। যত ব্যাংকে আপনি যান সর্বোচ্চ $12,000। পাসপোর্ট তো আপনার একটাই। সো অনেকে আবার থাকতে পারেন যে $12,000-এরও বেশি খরচ করতে হইতে পারে, তাইলেও বাংলাদেশের এই কার্ড আপনার কাজে আসবে না। আচ্ছা, এরপরে সিচুয়েশন আসতে পারে এমন যে আমার তো পাসপোর্টই নাই, $12,000 পরের কথা। এখানে যেটা পয়েন্ট সেটা হইলো পাসপোর্ট যে আপনারই হইতে হবে নট নেসেসারি। আপনি যে কারো পাসপোর্ট, আপনার আব্বু আম্মু ভাই বোন হাজবেন্ড ওয়াইফ যে কারো পাসপোর্ট দিয়ে ওনাকে সহ নিয়ে একটা কার্ড তৈরি করে ওই কার্ডটা ইউজ করলে চলবে। তার মানে পাসপোর্ট আপনার না থাকলেও সমস্যা নেই, আপনি যে কারো কে দিয়ে কার্ডটা বানিয়ে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। এটা হলো একটা অপশন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টাচ বাংলা ব্যাংকে একটা কার্ড আছে, ট্রাভেলিং কার্ড। নতুন আসছে কার্ডটা, গত 5-6 মাস হচ্ছে কার্ডটা আসছে, ট্রাভেলিং কার্ড। এটা লিমিট কম, $4,000, আর কোনো পাসপোর্ট লাগে না। তো যাদের পাসপোর্ট নাই বা একটা কার্ড লাগবে ফেসবুকে অ্যাড করার জন্য, তারা টাচ বাংলা ব্যাংকে যোগাযোগ করতে পারেন। ট্রাভেলিং কার্ড বললেই হবে, $4,000 লিমিট পাবেন বছরে। তো যারা নতুন তারা $4,000 অনেক টাকা পায়, এত টাকা খরচ করবে নাকি? $4,000 লিমিট, পাসপোর্ট লাগবে না, নিয়ে নেন। এটা এটা হলো 3 নম্বর সমাধান। 4 নম্বর সমাধান হইলো মার্কেটে ক্রেডিট লাইনের অ্যাড অ্যাকাউন্ট কিনতে পাওয়া যায়। ক্রেডিট লাইনের অ্যাড অ্যাকাউন্ট কি? ক্রেডিট লাইনের অ্যাড অ্যাকাউন্ট মানে হইলো তারা বিভিন্ন ক্রেডিট কার্ড ইউজ করে ক্রেডিট ট্রান্সফার করে আপনাকে ডলার দেয়। ও থেকে কালেক্ট করে এটা আপনার বোঝার দরকার নেই। যেটা হবে আপনার সাথে, আপনি যে ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্ট নেন, সে আপনার বিজনেস পোর্টফোলিওর ভেতরে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবে, তার নিজের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবে, সে আপনার অ্যাকাউন্ট না। সে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবে। যখন আপনি বলবেন ভাই আমার টাকা লাগবে $5,000, সে বলবে ব্যাংক ট্রান্সফার দাও, ব্যাংক ট্রান্সফার দিবেন, সে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটায় $5,000 লোড করে দিবে। সে এটা ক্রেডিট অ্যাকাউন্ট থেকে করে, এটা ওর ব্যাপার, ও কেমনে করে। আপনি শুধু একটু বুঝেন, একটা ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্ট নিলে আপনি যখন ডলার লাগবে ওকে বললেই ও আপনাকে 5,000 10,000 20,000 যা লাগবে ও আপনাকে লোড করে দিবে, আপনি এটা থেকে খরচ করবেন। এই হলো ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের যে সমস্যা সেটা হলো নাম্বার ওয়ান, এটা বারবার রেস্ট্রিক্টেড হয়ে যায়, যেহেতু ক্রেডিট লাইন ওরা ক্রেডিট টেডিট আনে, টাইমলি ওরা পেমেন্ট করে না, অ্যাড অ্যাকাউন্টের উপর ইম্প্যাক্ট পড়ে, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর নাম্বার টু, যেহেতু এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট না, যেহেতু ওর সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট নিয়েও চলে যাবে, তাহলে আপনার আলটিমেটলি একটা অ্যাসেট বানাইছেন, এটা লস হয়ে গেল। সো এই কারণে ক্রেডিট লাইনে না যাওয়া ভালো। আর একটা অপশন আছে যেটা যেটা এটাও আপনি মার্কেটে খুঁজলে পাবেন, আমাদের অনেক স্টুডেন্ট করে এটা, যে তারা যেটা করে আপনাকে একটা ব্যাংকের কার্ড দেয়, ডেবিট কার্ড নট ক্রেডিট, একটা ডেবিট কার্ড, মানে ধরুন মাস্টার কার্ড বা ভিসা কার্ড, কার্ড দেয়, অ্যাকাউন্ট না। আপনার অ্যাকাউন্টে একটা কার্ড সে অ্যাড করে দিবে, এন্ড সেম প্রসেস, আপনার যখন ডলার লাগবে আপনি তাকে ব্যাংকে টাকা পাঠিয়ে দিলে সে আপনার ওই কার্ডে টাকা লোড করে দিবে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে চালাবেন। এটা হচ্ছে নর্মাল আপনার আপনার হাতের কার্ড, ওই কার্ড একই জিনিস, জাস্ট পার্থক্য হলো আপনার কাছে সোর্স নাই, সেগুলা ম্যানেজ করে দেয়। এই গেল আরেকটা অপশন। আরেকটা অপশন আছে, সেটা হইলো এই কাজটা চাইলে আপনি নিজেও করতে পারেন, এই 5 নাম্বার কাজটা। এটা ওরা যেভাবে করে প্রসেসটা আমি বলতেছি, আপনিও করতে পারেন। সো ওরা যেটা করে সেটা হচ্ছে রেডট পে নামে একটা কার্ড পাওয়া যায়, রেডট পে।
রে.পে, REDOTPAY, রে.পে। তো রে.পে নামে একটা কার্ড পাওয়া যায় মার্কেটে। আপনি এই রে.পে তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পাসপোর্ট এনআইডি কার্ড যা আছে তা দিয়ে ভেরিফাই করতে হবে আপনাকে। ভেরিফিকেশন করার পরে ফাইন্যান্স নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা আবার বাংলাদেশে বৈধ না। মানে বৈধ না বলা যাবে না, বাট অবৈধ, মানে মানে বৈধ না বলা যাবে না, মানে হ্যাঁ ওপেন সিক্রেট, এটা আসলে বৈধ অবৈধ না, মানে এমন এমন যে অবৈধ এমনও না, বাট মানে বৈধতাও নাই অবৈধতাও নাই, এরকম আর কি। মানে গভর্নমেন্ট বুঝতে পারে এটা কি করবে। তো ফাইন্যান্স হইলো, মেইনলি ফাইন্যান্স হইলো ট্রেডিং প্ল্যাটফর্ম। ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ছেলেপেলেরা গিয়ে ট্রেডিং মেডিং করে, এই সেই কেনা বেচা করে। তো ওদিকে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা আবার ট্রেডিং এর দিকে ঢুকে যাবো না কেউ। তো ট্রেডিং এর দিকে আমাদের যাওয়ারই দরকার নাই। ফাইন্যান্সের ভিতরে একটা অপশন আছে, ডলার কেনা বেচা করা যায়, ইন্টারন্যাশনালি ডলার কেনা বেচা হয় ফাইন্যান্সের ভেতরে। আপনি রে.পে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন, এই রে.পে থেকে আপনি আপনার ফেসবুক, টিকটক, গুগল সবকিছু পেমেন্ট করতে পারবেন, কিন্তু ডলারটা আসবে বাইন্যান্স থেকে। একটাই অপশন, দুটো অপশন আছে, একটা বাইন্যান্স, একটা স্ট্রাইপ। স্ট্রাইপ বাংলাদেশে অ্যাপ্রুভাল না। P2P করা যায় এখন রে.পে তে। হ্যাঁ হ্যাঁ, রে.পে তে ডিরেক্ট P2P করা যায়। P2P করা যায় এখন। আচ্ছা, তাহলে আরো ভালো। সো যদি ডিরেক্ট করা যায় তো ভালো, অপশন পেয়ে গেলেন। আমি জানি না ডিরেক্ট করা যায় কিনা, তো এটা একটা অপশন। রে.পে একটা অ্যাকাউন্ট, রে.পে অ্যাকাউন্ট কিরকম সিম্পল জিনিস, অ্যাকাউন্টে যাবেন, আপনার এনআইডি কার্ড চাইবে দিয়ে দিবেন, পাসপোর্ট চাইবে দিয়ে দিবেন, $10, $5 ওরা এমনিতে গিফট দেয়, আর $5 লাগবে আপনার, $10 দিয়ে একটা কার্ড কিনতে হয়। অ্যাকাউন্ট থেকে এরপরে ফ্রি, এরপরে কার্ড কিনতে হয়, কার্ডের দাম $10। তো $5 হচ্ছে ওরা ফ্রি, এমনিতে অ্যাকাউন্ট গুলো গিফট দেয়, আর বাকি $5 কোথাও থেকে সোর্স করে এনে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর ডিরেক্ট যদি লোড করতে পারেন খুবই ভালো, হয়তো ফাইন্যান্স থেকে আনতে হবে, হয়তো স্ট্রাইক থেকে আনতে হবে, এনে এখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন। এগুলো হলো অপশন আর কি। এখন এই জিনিসগুলায় মানে এতগুলা পেমেন্ট মেথড নিয়ে কথা বলার যে উদ্দেশ্য, সেটা হইলো ডলারের প্রাইসিং। এখানে এক এক জায়গায় ডলারের প্রাইসিং এক এক রকম। কারণ হচ্ছে ডলারের চাইতে যদি কারো বেশি লাগে কি করবে, ওই যে রে.পে তে চলে আসবে, রে.পে থেকে পে করবে। মানে $12,000 তো আপনি বাংলাদেশে তো এমনও ক্লায়েন্ট আছে আমাদের যে ডেইলি $2,000 খরচ করে, মাসে 60, 70, 80 হাজার ডলার খরচ করে। ওদের জন্য এইসব অপশন থেকে আমরা ডলার নিই আর কি। আচ্ছা, এখন এত কথা বলার যে উদ্দেশ্য সেটা হইলো ডলার রেট। নর্মালি আজকের দিনের ডলার রেট আপনি দেখবেন হয়তো 122 টাকা বা সামথিং নর্মালি। তো আমরা একটু হিসাবে সুবিধায় 100 ধরি, 100 ধরেন আজকে ডলারের 100 টাকা। এখন নর্মালি আপনি যখন বাংলাদেশ ব্যাংকের কার্ডগুলো ইউজ করবেন, নর্মাল কার্ড, তখন আপনি টাকা পেমেন্ট করার পর দেখবেন আপনার কাছ থেকে টাকা কাটছে, আচ্ছা 122 ধরি, আপনার কাছ থেকে টাকা কাটছে 122 ইন্টু 15%, মানে অলমোস্ট 22 টাকা বেশি কাটবে। সব মিলিয়ে ধরবে 145 টাকার মতো দেখবেন আপনি ফাইনালি কাটছে আর কি, 140, 42, 43 টাকা কাটে ফাইনালি। তো কেন? এটা হচ্ছে গভর্নমেন্ট ফ্যাট টাইম আপনার কাছ থেকে। আপনি যে ফেসবুকে ট্রানজাকশন করতেছেন, ফেসবুকে কিনতেছেন, কিছু কিনলেই তো ভ্যাট দিতে হয়। তো ফেসবুক কোনো গভর্নমেন্ট কোনো ফ্যাট নাই, এর 142। এর মধ্যে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে আমরা যারা অনলাইন ব্যবসা করি আমাদের ম্যাক্সিমামেরই বিন থাকে না, বিন বিন আইডি থাকে না। বিন মানে হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিন থাকে না, বিন মানে ভ্যাট, আপনি ভ্যাট দেন এটা প্রমাণ। তো বিন ডকুমেন্ট আমাদের থাকে না। তা আমাদের যাদের বিন নাই, ফেসবুক আবার তাদের কাছে আরো 15% চার্জ করে, মানে আরো 22 টাকা কাটে। ফাইনালি গিয়ে এটা আপনি অলমোস্ট 160-65 টাকার মতো আপনি এটা ফাইনালি ফেসবুকে দেন যদি বিন না থাকে। আর যদি বিল থাকে তাহলে আপনি দেন 142 টাকা। এখন পয়েন্ট হইলো এই বিলও আবার সেম জিনিস, আপনারই মানে আপনার নিজেরই হইতে হবে, নট নেসেসারি। বিল ব্যাপারটা এমন যে আপনারই হইতে হবে, নট নেসেসারি, জাস্ট বাংলাদেশে অ্যাপ্রুভ যে কোনো একটা বিল ইউজ করলেই খেলা শেষ। তো এটার জন্য আমরা যেটা করি সেটা হলো ওই যে পেস্ট্রিতে যাই, একটা কফি খাই, একটা কেক খাই, চকলেট খাই, একটা বিল দেয় অনলাইন কাগজ, ওটার উপরে দেখবেন একটা 16 ডিজিটের পিন নাম্বার দেয়া আছে। স্বপ্নে গেলেন, একটা সাবান কিনলেন, শ্যাম্পু কিনলেন, ক্যাশ মেমো দিয়েছি, উপরে 16 ডিজিটের
পিন নাম্বার দিয়ে আছে। নিউ মার্কেটে গেলেন দেখবেন যে দোকানদাররা ওই কি বলে ভোক্তা অধিকারের ভয়ে লেমিনেটিং করে লাগাই রাখে পিন নাম্বার। যাবেন ছবি দেখতে, ভাই শার্টটা কেমন, দেখে ছবি তুলে লেখা, বিনের ছবি তুলে নিয়ে এসে দিয়ে দিবেন। সো এভাবে আপনি, যাই হোক এটা আমরা কিন্তু অন্যায় করতেছি না, কারণ অন্যায় আমার সাথে হচ্ছে। আমি তো দিচ্ছি 15%, আমার 15% ফেসবুক কাটতেছে। আচ্ছা এক প্রশ্ন হচ্ছে, ফেসবুক কেন কাটে? ফেসবুক কাটে একটা মিসকমিউনিকেশনের কারণে। এই মিসকমিউনিকেশন আমাদের গভর্নমেন্টও সলভ করতেছে না, ফেসবুকও সলভ করতেছে না। মিসকমিউনিকেশনটা কি দেখেন, আপনার কাছে বিন নেবেন আপনি ব্যাট দেন না, সিম্পল। আর বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ফেসবুক সম্পর্ক কি? তুমি যদি ভাই আমার দেশ থেকে 500 কোটি টাকা তোলো, এর 15% আমাকে ব্যাট বুঝে দিবা তুমি, সিম্পল হিসাব। ফেসবুক দেখে আপাতত বিনই নাই, আপনার ব্যাট দেন না, সিম্পল হিসাব। আপনি ব্যাটটা দেন, এই ব্যাট কে দিতে হবে? কাকে দিতে হবে? ফেসবুককে দিতে হবে। ও কেন পকেট থেকে দিবে? ও চার্জ করে ফেলে 15%, বছর শেষে সে গভর্নমেন্টকে বুঝিয়ে দিবে। কিন্তু এদিকে গভর্নমেন্ট উল্টা আমার থেকে আগে সব কেটে নিয়ে বসে আছে। পুরো একটা মিসকমিউনিকেশন। ফেসবুক মানে গভর্নমেন্ট কাটতেছে আমার কাছ থেকে, বাট ফেসবুকের কাছে ওই ইনফরমেশন নাই। তো যাই হোক, এখন কোন পক্ষ এখানে লাভ লাভ করতেছে আমরা জানি না। যেটা আপনার জানতে হবে সেটা হলো বিল না থাকলে ভাই আপনার ডলারের 65 টাকা, যেটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। তো তাহলে বিলের অপশন পেয়ে গেলেন এভাবে একটু। ওইখানে একটা ট্রেড আছে। আচ্ছা, তো একটা পিন নাম্বার 6টা অ্যাকাউন্ট ইউজ করা যায়। তার মানে আবার আনলিমিটেড না। টেস্টিড হয়তো আমি বহুজনকে এতবার বলছি যারা ইউজ করে শেষ হয়ে গেছে। তো একটা পিন নাম্বার 6টা অ্যাকাউন্টে ইউজ করা যায়, 6টা। 7 নাম্বার অ্যাকাউন্টে গেলে রান অ্যালার্ট দিবে। আমি টেকনিক্যালি দেখাই দিব বিন কিভাবে আপনি ব্যবহার করবেন। তাহলে ডলার রেটটা তো বুঝলাম, এলো ডলার রেট। এগুলো কি বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ থেকে যে কার্ড দিবেন সেই কার্ডের ডলার রেট। এটি করে বিজনেস অথরিটি টেল পায় যে আমি তার বিল ইউজ করতেছি না না না, এটা কিছুই না, এটা নাম্বার একটু বহাই দিলে কাছে। কারো কোনো অথরিটির কিছু নাই, কিছুই না, একটা দিলেই নাম্বার। তো এই হইলো বাংলাদেশের কার্ড দিয়ে ইউজ করে এই হলো পেমেন্ট মেথড। আবার আপনি যদি ক্রেডিট লাইন বা কারো কাছ থেকে রেডট পে অ্যাকাউন্ট নিতে পারেন বা বাইরে থেকে ডলার সোর্স করেন, ওই ডলার রেট গুলো আবার কম। ওগুলো হচ্ছে, ধরেন বাইন্যান্স থেকে আপনি ডলার কিনতে পারবেন। কারণ বাইন্যান্স থেকেও আপনার কেন কিনতে হবে, কারণ বাইন্যান্স হচ্ছে আনলিমিটেড ডলারের সোর্স, আনলিমিটেড, এবং অনেক কম দামে ডলার পাওয়া যায়। আপনি বাইন্যান্সে গেলে একটু যদি সুবিধা মতো রেট পান, 122 টাকা রেট পেয়ে যাবেন, 22-23 টাকা রেট পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এটা 26-27 পর্যন্ত আসবে, মিনিমাম 19 পর্যন্ত নামবে। এরকম ফ্লাকচুয়েট করে সারাদিন বসে থাকে, এগুলোই ট্রেডিং। আর ওই 19 টাকায় বসে থাকে, 26 টাকায় বেঁচে দেয়, এই ট্রেড করে বলা হয়। যাই হোক এগুলো আপ ডাউন করে, ঘন্টায় ঘন্টায় এগুলো আপ ডাউন করে। তো আপনার বসে থাকার দরকার নেই, আপনি ম্যাক্সিমাম যদি ধরি আপনি 126 টাকা ডলার পাচ্ছেন ম্যাক্সিমাম। 126 টাকা ডলার পাচ্ছেন। আর ধরেন পয়েন্ট এত পার্সেন্ট কমিশন দিয়ে 5 টাকা ধরেন আপনি কমিশন দিচ্ছেন, কথার কথা। 5 টাকা না, মানে ধরেন 50 পয়সা আপনি কমিশন দিচ্ছেন আর কি, এরকম। সো এই হইলো কি, ওই যে এই যদি আপনি নিজে ডলার সোর্স করেন আপনি এই রেটে পাবেন। এখন যারা আপনাকে ডেবিট কার্ড বা এইসব হাবিজাবি কার্ডের মাধ্যমে আপনাকে ডলার সার্ভিসটা দেয়, তারা কিন্তু এখান থেকে কিনে 126 করে কিনে আপনার কাছে বিক্রি করে 135 টাকা, স্টিল ব্যাংক রেটের থেকে কম। বাট তার কেনাটা হচ্ছে 126-27 টাকা। বা এগুলা হাত বদল হয়, কেউ পেওনিয়ার থেকে কালেক্ট করে, কেউ পেপাল থেকে ডলার নেয়, হাবিজাবি বিভিন্ন সোর্স থেকে ডলার কালেক্ট করে তারা ফাইনালি আপনাকে 135-37-38 টাকায় দেয়। সো আপনি যদি ডিরেক্ট নিজেই রেডট পেতে চলে আসতে পারেন সাহস করে, তাহলে আপনার ডলার রেট হয়ে গেল 126-27 টাকা। স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা আছে? স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে, ফাইন্যান্স জায়গাটাই স্ক্যামিং এর জায়গা। তো স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে, কারণ অনেক বড় বড় ডলার ট্রানজাকশন করা যাবে না। আর স্ক্যামিং হয় বড় বড় ডলারে, ছোট ছোট ডলার ট্রানজাকশন করবেন। মানে আপনার লাগবে বড়, বাট ভেঙে ভেঙে কয়েক ভাগে দিবেন। স্ক্যামিং হয়, ফাইন্যান্স খারাপ জায়গা। মানে এগুলা ইয়ার মতো, ওই যে কি বলে, ওই যে ডার্ক ওয়েবের মতো। মানে ফাইন্যান্স জায়গাটাই, মানে সব স্ক্যামাররাই বসে থাকে ফাইন্যান্সে গিয়ে, খুচরো স্ক্যামার থেকে। রেডট পে কার্ড ইউজ করলে অ্যাড করার কোনো সমস্যা কোনো সমস্যা নেই, আমরা হাজার হাজার ডলার দিচ্ছি, আমাদের সব রেট উঠবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরো 2-3টা জিনিস দেখেন। যখন আপনি একটা নতুন বিজনেস ম্যানেজার করবেন, নতুন, আপনি একটাই বিজনেস ম্যানেজার খুলতে পারবেন। ধরেন নতুন, আমার বিজনেস ম্যানেজার কিন্তু আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনি যখন নতুন, তখন আপনি একটাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
একটাই। তার মানে আপনার যখন আপনি নতুন তখন বিজনেস ম্যানেজারও একটা, অ্যাড অ্যাকাউন্টও একটা। বাট আপনি আস্তে আস্তে যখন ডলার স্পেন্ড করা শুরু করবেন, ধরেন আপনি $700-800 স্পেন্ড করে ফেলছেন, তখন গিয়ে দেখবেন ফেসবুক আপনাকে নতুন করে একটা অ্যাড অ্যাকাউন্ট খোলার পারমিশন দিচ্ছে, আবার একটা নতুন বিজনেস ম্যানেজার খোলার পারমিশন দিচ্ছে। বা আপনি যখন আরো ডলার স্পেন্ড করতে থাকবেন, বাট আপনাকে আরো বেশি বেশি এই অ্যাকাউন্ট খোলার পারমিশন দিবে। দুই তিনটা ছোট 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 জিনিস একটু মাথায় রাখেন। আপনি যখন একটা বিজনেস ম্যানেজার খুলবেন, চেষ্টা করবেন, মানে আমি কনসেপ্টটা বুঝাই। ছোটবেলায় দেখতাম, এটা বড় হওয়ার পর করে দেখি নাই, ছোটবেলায় দেখতাম যে আমার বাসার একটা চাবি আমার পাশের বাসায় থাকতো, সেফটি। কেমন সেফটি যে আমি কোনোদিন মানে ঘরে চাবি রেখে বেরিয়ে চলে গেছি, তার পাশের বাড়ি দিয়ে খুলবো, অথবা আমি বাসায় নাই, আমার ফ্যামিলি মেম্বার কেউ বাসায় ঢুকছে, সে ওখান থেকে নিয়ে যেন, ছোটবেলায় থাকতো প্রতিবেশীদের মধ্যে ট্রানজেকশন হইতো আর কি। সো আপনি যখন একটা বিজনেস ম্যানেজার অথবা একটা পেজ, দুইটাই, বিজনেস ম্যানেজার এন্ড পেজ, দুইটার ক্ষেত্রেই একটা কাজ করবেন, সেটা হচ্ছে মাস্ট মাস্ট এন্ড মাস্ট একজন ব্যাকআপ অ্যাডমিন রাখবেন। ব্যাকআপ অ্যাডমিন মানে কি? আরেকজনকে অ্যাডমিন, আপনার বন্ধু বান্ধব, মানে ট্রাস্টেড কেউ আর কি, আব্বু আম্মু বন্ধু বান্ধব যে কেউ, মাস্ট আপনার ব্যাকআপ, মানে বিজনেস ম্যানেজারের আরেকজনকে অ্যাডমিন রাখবেন। এবং এই অ্যাডমিনটা কাকে রাখবেন? ট্রাই করবেন আব্বু আম্মু এরকম কাউকে রাখার। আর পেজেও সেম এরকম কাউকে অ্যাডমিন রাখবেন। এখন এখানে দুই তিনটা কারণে বলতেছি আমি, দুই তিনটা একটু 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 বোঝেন। নাম্বার ওয়ান, কালকে সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে দেখতে পারেন আপনার ফেসবুক প্রোফাইল গায়েব হয়ে গেছে, এনি টাইম হইতেই পারে যে আপনি কোনোটা ক্রাইম করছেন, প্রোফাইল ব্যান। আপনার প্রোফাইল ব্যান মানে কি? তালা চাবি রয়ে গেছে ভেতরে, আপনি বাইরে, আপনি ঢুকতে পারতেছেন না, শেষ। আপনার প্রোফাইলও গেছে, পেজও গেছে। যদি আপনি একাই অ্যাডমিন হয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডে একজন ট্রাস্টেড অ্যাডমিন রাখতে হবে, যেটা আপনার কিছু হইলে তার অ্যাকাউন্ট দিয়ে ঢুকে আপনি আবার এটাকে কন্ট্রোলে আনতে পারেন, নিজের কাছে আনতে পারেন। সেম পেজের ক্ষেত্রেও। বাট চেষ্টা করবেন এমন কাউকে রাখার যারা টেকনোলজি বোঝে। কারণ আপনি যখন অ্যাডভার্টাইজমেন্টের দুনিয়ায় নামবেন, তখন দেখবেন স্ক্যামাররা আপনার পিছে লাগছে। দুমায়ে মেইলে মেসেজে নোটিফিকেশন আপনি দেখবেন শুধু স্ক্যামিং মেসেজ। চেষ্টা করবে আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক করার, প্রচুর চেষ্টা করে ওরা। সো যখন আপনি অ্যাডভার্টাইজমেন্টে আসবেন, আপনার পেছনে লাগবে স্ক্যামার। সো আপনাকে ট্রাই করতে হবে, এবং আপনাকে এটা বুঝতে হবে ওই স্ক্যামার এদের পিছনে লাগবে যাকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট বানাবেন। ধরেন কথার কথা, আপনার আমার কাছে কত মেসেজ আসছে যে আমি নাকি 10,000 টাকা দিচ্ছি কোত্থেকে পাওয়ার জন্য, এই লিঙ্কে ক্লিক করতে। না, আমার বইয়ের গ্যারান্টি ক্লিক করে ফেলতো। হ্যাঁ, তা আমি তো বুঝে শুনে, প্রথম কথা 10,000 টাকা আমি কেন পাবো? আমার প্রশ্ন, কে দিবে আমাকে? আর যে দিবে 10,000 টাকা, যে জিতবে সে আমাকে ফোন দিয়ে যাবে, মেসেজ দিয়ে না। তো আমার বইলে গ্যারান্টি এটা ক্লিক করে দিত। তো আমাদের অনেকেরই বাবা মা আছে যারা এত বোঝে না, আরে পাইছি মার ক্লিক। হ্যাঁ, সো একটু টেকনোলজি বুঝে এমন সমস্ত মানুষকে আপনি অ্যাডমিন গুলা বানাবেন, হয়তো দেখবেন যে ওনারাই টুসেন পডকাস্টে যেটা হয়েছে, ইউটিউব চ্যানেল গেছে না, মডারেটর হাত থেকে গেছে, ওই যে ফিশিং লিঙ্ক পাঠাইছে, ক্লিক করছে, শেষ, চলে গেছে চ্যানেল। ওরা তো বস, এটা তো ওইসব বোঝে, কিন্তু মডারেটর বোঝে না, মডারেটরকে ট্রেনিং দেয় নাই যে কি করবে কি করবে না, ট্রেনিং দেয় নাই, মডারেটর ক্লিক মারছে, চলে গেছে এখন পুরো ইউটিউব চ্যানেল গায়ে। সো মাস্ট বিজনেস ম্যানেজারে এই এই কাজটা করবেন। আর আপনারা যখন যখনই অ্যাক্সেস দিল কি গাইড করতে পারে এডিটর এবং ফুল অ্যাক্সেস না দিয়ে মনিটর যদি দেওয়া হয় ফুল অ্যাক্সেস না থাকলে সে সে গায়েব করতে পারবে না, বাট অ্যাড চালে অ্যাকাউন্ট খালি করে দিতে পারবে, নষ্ট করতে পারবে আপনার ভেতরে। ধরেন আপনি অ্যাডমিন, আপনি একজন মডারেটর রাখছেন, তার ওখান থেকে ঢুকছে, আপনার নলেজ নাই এখন। আপনার অ্যাকাউন্টে ধরেন ফর এক্সাম্পল আপনার কার্ডে $500 আছে, ও মনে করেন যে $5,000 বাজেট দিয়ে অ্যাড চালাই দিবে, 5 মিনিটের মধ্যে $500 নাই, 20 মিনিটে $500 নাই হয়ে যাবে। তো ওরা ঢুকেই যেটা করে, ধরেন 20-50 হাজার ডলার বাজেট দিয়ে চালায়, বা আপনার অ্যাকাউন্টে যা আছে 15 মিনিটের সব গায়ে। তো মডারেটর থেকে অনেক রিস্ক নেই, বাট অ্যাডমিন হচ্ছে অনেক মানে রিস্কি জায়গা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো, একটু বলে দিই, এরা আপনাদের সাথে হবে এবং আমি অনেকের সাথে হইতে দেখছি। যখনই আপনি বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করবেন, নতুন যারা,
বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার সাথে সাথে আপনি দেখবেন আপনাকে ফেসবুক বলবে একটা পেজ অ্যাড করার জন্য। ঢুকতেই দেখবেন পেজ অ্যাড করতে বলবে। বিজনেস ম্যানেজার খোলার সময়, এবং ইভেন পুরানদেরকেও বলতেছি যারা আগে করছেন, বিজনেস ম্যানেজার খোলার সময় যদি কোনো পেজ অ্যাড করতে বলে, সাধারণত আমরা আমাদের নিজেদের বিজনেস পেজটাকেই করি, কারণ আমি তো এই বিজনেসের জন্যই করতেছি। যখনই আপনি কোনো বিজনেস পেজকে বিজনেস ম্যানেজার অ্যাড করবেন, সাথে সাথে ওই পেজটা হয়ে যাবে ওই ম্যানেজারের প্রাইমারি পেজ। তার মানে দুই রকম পেজ হয়, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি মানে কি, বিজনেস ম্যানেজার খোলার সময় যদি আমি আমার পেজকে অ্যাড করে দেই, এটাকে বলে প্রাইমারি পেজ। আর সেকেন্ডারি মানে নর্মালি আমি অ্যাজ ইউজুয়ালি পেজ অ্যাড করবো নর্মালি। প্রাইমারি পেজটা একটু বোঝেন, সেকেন্ডারি বোঝা দরকার নেই, প্রাইমারিটা বোঝেন। যদি আপনি বিজনেস পোর্টফোলিও খোলার সময় প্রাইমারি পেজ করে ফেলেন অলরেডি বা করবেন সামনে, তাইলে আপনাকে বুঝতে হবে আপনার ওই পেজের মালিক হচ্ছে বিজনেস পোর্টফোলিও, আপনি না। আপনি ওটা মালিক নাই, আপনি অ্যাডমিন, বাট ওটার ওনার হয়ে গেছে বিজনেস পোর্টফোলিও। আর বিজনেস পোর্টফোলিও আপনার থেকে পাওয়ারফুল। এর মানে ওই বিজনেস পোর্টফোলিওতে থাকা যে কেউ চাইলে যে কোনো সময় আপনাকে পেজ থেকে রিমুভ দিতে পারেন। কারণ আপনি এখন মালিক না পেজের, মালিক হইলো বিজনেস পোর্টফোলিও, নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো আপনার পেজ ওকে আছে, কোনো কারণে পোর্টফোলিও হ্যাক হয়েছে, তাহলে যে কেউ কি করতে পারে ওই পোর্টফোলিও থেকে, ওই পেজটা মালিক তো পোর্টফোলিও, পেজটাকেও সে নিয়ে নিতে পারবে, আপনাকে বাদ দিয়ে দিতে পারবে। আরেকটা জিনিস, আপনি যদি কোনোদিন বিজনেস পোর্টফোলিও থেকে লিভ নেন, যে আমি এই পোর্টফোলিও চালাবো না, আমি বাদ, এই পোর্টফোলিও ডিলিট, সাথে সাথে আপনিও পেজ থেকে গায়েব। যেহেতু বিজনেস পোর্টফোলিওই মেইন মালিক, আপনি ছিলেন অ্যাডমিন, আপনি পোর্টফোলিও লিভ দিয়েছেন, মানে কি আমি এই বিজনেস থেকে লিভ দিচ্ছি, পেজ থেকে আপনি গায়েব। এরকম অনেকের সাথে হয়েছে, পেজ চলে গেছে, পোর্টফোলিও লিভ দিতে পেজ চলে গেছে। সো প্রথম সাজেশন, যখন আপনি বিজনেস ম্যানেজার খুলবেন, এই যে আমার মতো এক্সাম্পল, ধরেন জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আমরা। ধরেন এই হলো একটা বিজনেস ম্যানেজার, ওর প্রাইমারি পেজ নাম নাই, কিছু নাই। যদি থাকতো, এর মানে হইলো এই ম্যানেজার এই পেজের মালিক, আর এই পেজের যে অ্যাডমিন সে আর এখন মালিকানাতে নাই, সে এখন ম্যানেজার হয়ে গেছে, তার পাওয়ার কমে গেছে। তার মানে, এবং এই ম্যানেজারে আরো যদি মানুষজন থাকে, ফর এক্সাম্পল, ধরেন এক্সাম্পল হচ্ছে মঞ্জুর ভাই আমাকেও কি বিশ্বাস করে ওনার ম্যানেজারের মালিক বানাচ্ছে। কোনো একদিন আমাদের দুষ্ট বুদ্ধি আসতে আমি করছি কি, আর যেহেতু আমি অ্যাডমিন বানিয়ে দিছি আমাকে ম্যানেজারের, তাহলে আমি পেজের অ্যাডমিন, পেজের অ্যাডমিনের পেজের মালিক। আমি চাইলে খুব ইজিলি এই পেজ থেকে যে কাউকে যে কোনো বের করতে পারবো, পেজটা আমি আমার কন্ট্রোলে নিয়ে আসতে পারবো যদি আমি চাই। তো এই জন্য একটু মাথায় রাখবেন যে আমরা যখন কোনো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, প্রাইমারি পেজ আগে না দেওয়া যায়, তো এখন না দেওয়ার সুযোগ নেই, এখন ক্রিয়েট করার সময় বলবো যে দিতেই হবে। যেটা করবেন একটা নর্মাল পেজ, ফেক পেজ দিয়ে দেবেন, একটা সেকেন্ডারি পেজ, তারপর দুইটা, একটা এবিসি হলো আপনার মেইন পেজ, আরেকটা পেজ খোলেন ডিইএফ, ডিইএফ কে কানেক্ট করে দিবেন, শেষ। তাহলে আমরা প্রাইমারি পেজ থেকে কানেক্ট করবো না, কারণ প্রাইমারি পেজ কানেক্ট করলে, প্রাইমারি পেজ হিসেবে মেইন পেজকে কানেক্ট করলে বেশ কিছু ঝামেলা আছে সামনে, এই জন্য আমরা চেষ্টা করবো না করার। আর যারা করে ফেলছেন তারা মানে এখন আবার টেনশন নিয়ে কি করবেন না, আবার ম্যানেজার থেকে পেজ ডিলিট করবেন না, তাহলে কিন্তু আপনি আপনি আউট, পেজ নাই আপনার হাত থেকে। সো যদি আজকে চেক করে দেখবে সবাই যে এই ম্যানেজারে আপনার প্রাইমারি পেজ আছে কিনা, আপনার মেইন পেজ প্রাইমারি পেজ কিনা। বাট ওই আরে ভাই কিনা কি বলছে তাহলে ডিলিট মারি, ডিলিট মারলে কিন্তু আপনি শেষ, পেজ থেকে আপনি আউট। তো ডিলিট মারা যাবে না, এখনই দেখেন আছে কিনা, থাকলে আমাকে নেক্সট ক্লাসে জানায়েন, আমি বলে দিব কি করতে হবে। আমার একটা প্রশ্ন, জি জি। আমার ওই যে প্রোফাইলে আছে না পেজ, ওইটা কিভাবে যেন আমি জানি না, ওই যে পোর্টফোলিওর আন্ডারে চলে গেছে পেজটা, কারণ আমি প্রোফাইলে আর আনতে পারতেছি না আমার ভিডিও অটোমেটিক পেজটা, এটা কিভাবে, এই তো ওই এটা থেকে আলাদা হয় প্রোফাইলের আন্ডারে? মানে প্রথম কথা হচ্ছে এই যে এই কাহিনীটাই করছেন আপনি, প্রাইমারি পেজ হিসেবেই চলে গেছে ও। এই কারণে এটা তো আমি অনেক আগে করছি, কিন্তু গেল কি করতে করছি। তাহলে প্রাইমারি পেজ হিসেবে হয়তো চলে আসছে, যে কারণে আপনি
প্রোফাইলে আর কন্ট্রোল পাচ্ছেন না, হ্যাঁ। পাচ্ছেন বিজনেস প্রোফাইল। এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেব। আচ্ছা, দেখ। এটা আবার আমি আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি ওটা। আমি দেখাই দিব, নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। বাট কেউ আবার ওই যে মানে হাইপার টেনশনে আবার আজকেই রিমুভ করে দিয়েন না, ওয়েট আমি দেখাই দিব। ওকে, তাহলে আমরা একটা বেসিক ধারণা পাইলাম। আচ্ছা ভাই, এটা আমি আসতেছি, আমি আসতেছি, বিজিবি যে একদম উপরে আছে, আমি আসতেছি এটাতে। আচ্ছা, তাইলে এখন মোটামুটি আমরা একটু স্ট্রাকচার গুলো বুঝছি, যে অ্যাড ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কি, এ কাজ করে কিভাবে, মানে এটা বেসিক স্ট্রাকচার তো বুঝছি আমরা। ওকে, এমন কেউ আছেন যে একটু দেখি এত ঢুকেন, ল্যাপটপ আনছেন এবং business.facebook.com লিখে সার্চ করেন তো কি আসে? এখন create। দেখুন, আমার কি পেজ একবার এখন ক্রিয়েট করো, আমার পেজ একবার আছে, এখন ক্রিয়েট করো, দেখতেছেন এখন ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট, হ্যাঁ আমার পেজ একবার এটা কি ইয়া বিজনেস পয়েন্ট ফোন করে এখন আমি বলতে পারছি ব্ল্যাঙ্ক কেউ নাই না, আচ্ছা নতুন কেউ নাই, নতুন আমিও না। তো আচ্ছা যাই হোক, তো নতুন দেখাইতে পারতেছি না, মানে জাস্ট একটু বোঝাই দেই, যারা ল্যাপটপের সামনে নাই, যারা বাসায় গিয়ে ট্রাই দিবেন। আচ্ছা, আসতেছে একটু, মানে একটা করা থাকলে ওই যে নতুন জিনিসটা আসবে না, তো বিজনেস আসলে ওই নতুন করে ব্যাপারটা আসবে না। আচ্ছা, যারা একদম নতুন, নতুন যারা একদম নতুন একটু শোনেন। প্রথমত আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকা লাগবে, মাস্ট। মানে আপনার ব্রাউজারে ফেসবুক প্রোফাইল লগ ইন করা থাকা লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওই প্রোফাইলে একটা ইমেল আইডি থাকা লাগবে, মাস্ট। ইমেল আইডি থাকা লাগবেই। নাম্বার থ্রি হচ্ছে, যদি ওকে হয়, আপনি চলে আসবেন ফেসবুকে, সার্চ দিবেন business.facebook.com। সার্চ দেওয়ার পরে আমি যেমন, এই যে আমার যেমন ইন্টারফেসটা আসছে, আপনার এটা আসবে না। অনেকে আবার আসতেও পারে, বাট মেজরিটি না আসার চান্স বেশি। যদি কারো চলে আসে, মনে করবেন অ্যাকাউন্ট বাই ডিফল্ট ক্রিয়েট করা আছে। আর যারটা আসবে না এবং এখানে লেখা থাকবে মাঝখানে ক্রিয়েট ইউর বিজনেস অ্যাকাউন্ট, তারা ক্রিয়েট অপশন ক্লিক করবেন। নাম, ঠিকানা, ইমেল আইডি, নর্মাল জিনিসগুলা, বিজনেসের নাম দিতে বলবে, আপনার নাম দিতে বলবে, ইমেল আইডি দিতে বলবে। সো বিজনেসের নাম যা খুশি দিবেন, আপনার নামও যা খুশি দিবেন, ভেতরে চেঞ্জ করা যায়। শুধু ইমেল আইডিটা দিবেন, পারফেক্ট। দিয়ে ক্রিয়েট ক্লিক করবেন, সাথে সাথে মেইলে ওটিপি চলে যাবে। ওখান থেকে কনফার্মেশন ক্লিক করলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, সিম্পল জিনিস। এটুকু তো পারবো আমরা, বেসিক জিনিস এটা। আচ্ছা, এখানে দুই তিনটা কথা বলি। যারা নতুন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অনেকে হয়তো দেখতে পাইতে পারেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা মাত্র আপনি রেস্ট্রিক্টেড হইতে পারে, হইতে পারে। তো এটা দুই তিনটা কারণে হয়। নাম্বার ওয়ান হচ্ছে, এইদার আপনি অতীতে পাপ করছেন। কেমন পাপ? কমেন্টে গিয়ে গালি দিয়েছেন, যেটা মেটা, মানে ম্যাটার পলিসির মধ্যে পড়ে না। আপনি এইদার কমেন্টে গালাগালি করছেন, না হয় মেসেঞ্জারে কাউকে গালি দিচ্ছেন, নয়তো এমন কিছু শেয়ার করছেন যেটা ম্যাটার পলিসির ভায়োলেশন করে, কিছু একটা আপনি করছেন, যেটার কারণে মেটা কি করছে, মানে মেটা প্রোফাইলকে অতটা বেশি রেস্ট্রিকশনে রাখে না, বাট অ্যাড অ্যাকাউন্টকে সে ভাই সুপার, মানে সুপার সিকিউরিটির মধ্যে রাখে। কিছু এদিক থেকে এদিক হলে রেস্ট্রিক্টেড, কিছু হলে রেস্ট্রিক্টেড। সো টেনশনের কিছু নাই, রেস্ট্রিকশন হইলে এগুলো আবার ছেড়েও দেয়। সো দেখেন আগে সবাইকে কার কি অবস্থা, এরপর আমরা কথা বলবো রেস্ট্রিকশন কিভাবে ছাড়বেন। এগুলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, নতুন ম্যানেজার খোলার পরে এটা হইতে পারে, ম্যানেজার খোলার 2 সপ্তাহের মধ্যে আপনি আবার রেস্ট্রিক্টেড, সাথে সাথে রেস্ট্রিক্টেড না, 2 সপ্তাহ পরে রেস্ট্রিক্টেড। যদি 2 সপ্তাহ পরে রেস্ট্রিক্টেড হন, তাহলে মনে করবেন যে আপনি পাপ করেন নাই, ম্যাটা আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাচ্ছে। যদি 2-3 সপ্তাহ পরে রেস্ট্রিক্টেড হন, তা আপনি পাপ করেন নাই, জাস্ট আপনার একটা রিয়েল হিউম্যান এই 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 ইয়াটা যাচ্ছে বেটা। তো পাপ করেন আর না করেন যেটাই করেন, সলিউশন হইল, আপনি যদি রেস্ট্রিক্টেড হন, মেটাতে একটা রিভিউ পাঠাইতে হয়, রিকোয়েস্ট রিভিউ। এই যে আমার একটা অ্যাকাউন্ট ঢুকা মাত্রই দেখছিলাম রেস্ট্রিক্টেড, কোনটা জানো? এটা মেবি, এই যে দেখেন। এবার এটা আপনি পাপ করে হন না হন যেটাই হোক, রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট পাইলেই, দাঁড়ান আমি একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ছিল, দেখি কোনটা যেন, কোন একটা অ্যাকাউন্ট জাস্ট ঢুকলাম আর রেস্ট্রিক্টেড পাইলাম। এই যে বিজনেস পোর্টফোলিও রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং। সেটা বিজনেস পোর্টফোলিও রেস্ট্রিক্টেড হইতে পারে, এটা অ্যাড অ্যাকাউন্টও
রেস্ট্রিক্টেড হইতে পারে। তো আপনি যেটাই হোক সুযোগ আছে, এই যে সি ডিটেলসে গিয়ে ভেতরে দেখবেন রিকোয়েস্ট রিভিউ দেওয়ার সুযোগ আছে। আমারটা সিনাম যাই না দেখে, আমারটাতে মনে হয় নাই। এই ডান দিকে অপশন থাকবে রিকোয়েস্ট রিভিউ, আমার এটা মনে হয় অলরেডি, যাই না এটা কি, নাই আমার এটাতে আপাতত দেখতেছি না কিছু। সো যাদেরটা থাকবে আর কি, থাকবে যাদের তো নতুন তাদের থাকবে, এই জায়গায় থাকবে লাল করে রিকোয়েস্ট রিভিউ অপশন দিবে। তো রিকোয়েস্ট রিভিউ ক্লিক করলে কিছুই না, আপনার কাছ থেকে একটা জিনিসই চাইবে, সেটা হলো আপনার গভর্নমেন্ট ডকুমেন্ট। সেটা আপনার এনআইডি কার্ড হইতে পারে, পাসপোর্ট হইতে পারে, ড্রাইভিং লাইসেন্স, যেটা কিছু হইতে পারে। বেটার যদি আপনি পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স হলে সব থেকে সেফ। ড্রাইভিং লাইসেন্স দিতে পারলে গ্যারান্টি আপনাকে ছেড়ে দিবে, পাসপোর্ট দিতে পারলেও মোটামুটি আপনি সেফ, এনআইডি কার্ড অনেক বেশি সেফ না। হ্যাঁ, হবে, বাট অনেক বেশি সেফ না এনআইডি কার্ড, সবসময় ছাড়ে না। কারণ হচ্ছে বাংলাদেশে স্ক্যামিং হয় এনআইডি কার্ড দেওয়া হয়। যত 2 নম্বরে এনআইডি কার্ড, যত 2 নম্বরই হয় সবাই এনআইডি কার্ড দিয়ে, এই জন্য ফেসবুক এনআইডি কার্ডকে, বাংলাদেশ এনআইডি কার্ড বিশ্বাস করে না। তো বাংলাদেশে এনআইডি কার্ডকে ফেসবুক বিশ্বাস করে না, তার উপর এনআইডি কার্ড বাংলা, এই জন্য বিশ্বাস করে না এনআইডি কার্ডকে। তো তারপরেও কিছু নিয়ম আছে, আমি একটু বলে দিই, কারণ এই এই জিনিসগুলা সামনে হইতে পারে আপনাদের সাথে। আর এগুলো একবার হইলে ব্যবসা 1 মাস পিছায় যায়। ঠাপ করে যখন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, তখন যেটা হবে, যাই করতে যাবেন শুধু রেস্ট্রিকশন, হিউজ পেইন খাবেন। যে একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হইলে আপনার সাথে যেটা হবে, যত অ্যাকাউন্ট সামনে খুলবেন সব শুধু রেস্ট্রিক্টেড হতে থাকবে একের পর এক। সো খুবই প্যারা দেয়, বিজনেস 1-1.5 মাস 2 মাস পিছায় যায়, আপনি ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। সো যদি কারো রেস্ট্রিক্টেড হয়, এখান থেকে বেরোয় আসার সব থেকে, আচ্ছা বেরোয় আসার প্রথম নর্মাল যেটা নিয়ম, ল্যাপটপে ঢুকছে নি, রিকোয়েস্ট রিভিউ অপশন ক্লিক করছেন এখান থেকে, এখানে সে বলবে আপলোড ইউর এনআইডি কার্ড, এই তো এনআইডি কার্ড পাসপোর্ট যাই হোক, আপনি আপলোড দিবেন, রিভিউতে পাঠাবেন, ও 72 ঘন্টা 48 ঘন্টা সময় নিবে, সময় নিয়ে একটা ডিসিশন দিবে, হয় ছাড়বে না হয় ছাড়বে না। আচ্ছা প্রথমত কিসের উপর বেস করে ছাড়ে বা ছাড়ে না এটা একটু বুঝি। আপনার প্রোফাইলের নাম এনআইডি কার্ডের নাম যদি না মিলে, না ছাড়ার চান্স আছে। আপনার নাম হইল রাশেদ খান, আর প্রোফাইল দিয়ে রাখছেন প্রিন্স রাশেদ, না ছাড়ার চান্স আছে। আপনার বার্থ ডেট প্রোফাইলে একরকম, এনআইডি কার্ড আরেক রকম। এনআইডি কার্ডে তো আমাদের মানে যেটা বাবা মা দিচ্ছে সেটা ডুপ্লিকেট, ইউজুয়ালি এটাই তো হয় বাংলাদেশে। আর প্রোফাইলে দিয়ে রাখছে অরিজিনালটা, জানো বন্ধুরা উইশ টুইশ করে টাইম মতো, তার মানে মিলে না কিন্তু আমাদের। আরেকটা সমস্যা আছে, আমাদের চেহারা, অনেকের থাকে প্রোফাইলে দাড়ি বড় হয়ে গেছে, দাড়ি এনআইডি কার্ড করছেন সেই ছোটবেলায়, দাড়ি ছাড়া, চেহারা না হইলেও হাই চান্স আছে আপনাকে রেস্ট্রিকশন করে দিতে পারে। সো প্রথমত এনশিওর করার চেষ্টা করবেন প্রোফাইল এবং এনআইডি কার্ড যেন ম্যাচ করে। এখন আমরা এমন অনেকে আছে যে, যে প্রোফাইলের নামটা এটাই ব্র্যান্ড হয়ে গেছে, এটা চেঞ্জ করার সুযোগ নেই। তাহলে যেটা করবেন, একটা অ্যাডমিন বানাবেন আপনি, আপনার প্রোফাইলে একটা অ্যাডমিন বানাবেন। অ্যাডমিনটা হবে বাবা মা টাইপের কেউ, কারণ ওনাদের আবার প্রোফাইলের নাম আর অরিজিনাল নাম সব এক। ওনারা কিন্তু স্টাইল করে লিখেন না, প্রিন্সেস খাতুন, উনি খাতুন কি খাতুন, খাতুয়ারা বেগম, ওনার খাতুয়ারা বেগম ওনার প্রোফাইল, এনআইডি কার্ড। ওনাদেরকে অ্যাডমিন বানিয়ে ওনাদের অ্যাকাউন্ট থেকে আপনি রিকোয়েস্ট করে দিবেন, আপনি দিবেন না যদি আপনার না মিলে। আমার বাবা মা ওনাদের তো এত ফেসবুক নিয়ে স্ট্যাটাস স্ট্যাটাসে কিছু নাই, এমনি খালি রিল দেখি normal। রেস্ট্রিকশন হওয়ার পরে কি এটা করা যাবে নাকি আগেই করে রাখতে হবে, মানে আগে থেকেই মাইন্ডসেট যে আমি একদিন না একদিন হবই, ধরবেই আমাকে একদিন না একদিন। তো এটা আমরা আগে থেকেই একটু সেফটির জন্য করে রাখবো। অথবা আপনি আপনার আম্মার নামে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটারে 1 মাস মেনটেন করবেন, ওইটারে আপনি অ্যাডমিন বানাই দিবেন এবং ওইটাকে লগ আউট করে সরাই দিয়ে রাখবেন, দুবারই দরকার নেই। যেদিন বিপদে পড়বেন ওই দিন এটা দিয়ে আপনি ঢুকবেন। অথবা আপনি আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলেন, 1 মাস মেনটেন করতে হয়, একটু পোস্ট করতে হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়, মেসেজ দিতে হয়, পোস্ট করতে হয়, কমেন্ট করতে হয়, নর্মাল প্রোফাইল। 1 মাস চলে গেলে এটাকে আপনি একটু লগ আউট করে ফেলে রাখেন, সেফ থাকুক। 2টা কাজে আসবে, কখনো অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে আবার তো আবার নতুন প্রোফাইল লাগবে আপনার, এটা দিয়ে আপনি আবার অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারবেন, যেহেতু এটাকে ম্যাচিউর করছেন। আর ওই রিভিউ দেওয়ার জন্য এটাকে আপনি ইউজ করতে পারেন। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কখনো ল্যাপটপ থেকে রিকোয়েস্ট রিভিউ দিবেন না, তাইলে 50-50 চান্স আসতেও পারে, চাইতেও পারে। আর একবার চলে গেলে আপনি শেষ, আপনি এই প্রোফাইল দিয়ে অ্যাডভার্টাইজমেন্টই করতে পারবেন না, আপনি আউট।
যাবে কোনটা জানেন? ওই রাসেল লেখা ওস্তাদ নামের পার্সোনাল প্রোফাইলটা। যদি রিকোয়েস্ট রিভিউ দিয়ে আপনি না হন তাহলে ওই অ্যাকাউন্টে চলে যাবে। সো যেটা করতে হবে, মানে সেফ অপশন যেটা, রিকোয়েস্ট রিভিউটা দিবেন মোবাইল থেকে। মোবাইলে ঢুকবেন ক্রোম ব্রাউজার দিয়ে, ক্রোম ব্রাউজারকে ওই যে পিসি মুড করে নেওয়া যায়, করে নিয়ে লগ ইন করে অ্যাড অ্যাকাউন্টে ঢুকবেন। ওখান থেকে রিকোয়েস্ট রিভিউ অপশনে চাপ দিবেন। মোবাইল থেকে একটা এক্সট্রা অপশন পাবেন, এক্সট্রা অপশনটা হচ্ছে ওপেন ইউর ক্যামেরা। পিসিতে কিন্তু ওপেন ইউর ক্যামেরা আসে না, আসে আপলোড ফ্রম ইউর গ্যালারি, এরকম বলে। ওপেন ইউর ক্যামেরা দিয়ে এনআইডি কার্ডটা হাতে রেখে লাইভ ছবি তুলবেন, তাহলে ফেসবুক ক্লিয়ার যে এটা ফেক এনআইডি কার্ড না। তাহলে ওরা তো মাথা মাথা নেয় না, ও ধরে নেয় যেটা রিয়েল এনআইডি কার্ড, অরিজিনাল কার্ড ছেড়ে দেয়। এটা সেফ। দুই পাশের ছবি চাইবে, কার্ডটা হাতে রেখে দিবেন, ক্লিয়ার, ও ক্লিয়ার যে ভাই এটা একটা এনআইডি কার্ড, এবং লাইভ তুলতেছেন, তার মানে আপনি ওই অনলাইনে বানাইয়ে এনে আপলোড দেন নাই, ক্লিয়ার ও। সো এই কিছু সেফটি মেনটেন করলে সেফ থাকবেন আর কি। আর নয়তো যারা নতুন তাদেরকে কিন্তু খুব প্যারা দেয়। আবার পুরান হয়ে গেলে সমস্যা নাই, যেমন আমরা ধরেন কয়েক মিলিয়ন ডলার খরচ করে ফেলছি, কোনো প্যারা নাই, চলতেই আছে, কোনো প্যারা নাই। আজকে 14-15 বছর কোনো ঝামেলা নেই। তো আরেকটা জিনিস জাস্ট শেয়ার করে দিই, বিজনেস ম্যানেজার আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার, একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার। ঠিক একইভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট আবার তিন প্রকার হয়। একটা হচ্ছে ওয়ান লাইন অ্যাড অ্যাকাউন্ট, মানে সিঙ্গেল লাইন অ্যাড অ্যাকাউন্ট, একটা ডাবল লাইন অ্যাকাউন্ট, একটা থ্রি লাইন অ্যাড অ্যাকাউন্ট। সিঙ্গেল লাইন, ডাবল লাইন, থ্রি লাইন, তিন ধরনের অ্যাড অ্যাকাউন্ট হয়। তাহলে বিজনেস ম্যানেজার কয় প্রকার? দুই প্রকার, একটা ভেরিফাইড, একটা আনভেরিফাইড। তাহলে এক্সাম্পল ধরেন, জাস্ট এক্সাম্পল দেখতেছি আমরা। এক্সাম্পল দেখেন একটু, আমার এই ম্যানেজারটা একটু দেখেন, এই ম্যানেজারটা। আচ্ছা প্রথমত, আচ্ছা আমি, আচ্ছা এই ম্যানেজার একটু দেখি আমরা, এই দেখেন, এই যে এইটা একটা আনভেরিফাইড ম্যানেজার। আর যদি আমরা এই ম্যানেজারটাই যাই, এইটা একটা ভেরিফাইড ম্যানেজার। বুঝলাম? একটা আনভেরিফাইড, একটা ভেরিফাইড। একটা মিনিট, পাগল বানাই ফেলতেছে কে জানে ফোন দিতে দিতে। আচ্ছা, একটা আনভেরিফাইড, একটা ভেরিফাইড। সো ম্যানেজার দুই প্রকার, আনভেরিফাইড ম্যানেজার, ভেরিফাইড ম্যানেজার। পার্থক্য অনেক বেশি কিছু না, মানে নট নেসেসারি ভেরিফাইড করতে হবে, পার্থক্য অনেক কিছু না। আনভেরিফাইড আর ভেরিফাইড ম্যানেজারের মেজর যে পার্থক্য সেটা হচ্ছে এইখানে আপনি সাপোর্ট পাবেন ফেসবুকে, যেটা আমাদের নর্মাল ম্যানেজারে সাধারণত পাওয়া যায় না। নর্মাল ম্যানেজারে ফেসবুক আপনাকে গুনবেও না, মানে আপনি একটা প্রবলেমে পড়ছেন, ফেসবুকে গুনবেই না। তো এই টাইপের ম্যানেজার গুলোতে আবার ফেসবুক থেকে একটু সাপোর্ট টাপোর্ট পাওয়া যায়, ওই একটু গুনে। এই যে নাম্বার, এটা হচ্ছে সব থেকে মেজর পার্থক্য। আর কিছু পার্থক্য আছে, যদি ম্যানেজার ভেরিফাইড হয় এটা লিমিট অনেক বেশি থাকে, মানে টাকা খরচ করার লিমিট বেশি থাকে। নর্মাল অ্যাকাউন্ট আপনি করবেন, দেখবেন $50 লিমিট, প্রতিদিন $50 চালাতে পারবেন না। আর একটা ভেরিফাইড ম্যানেজার হয়ে গেলে আপনি $700-800 চালাতে পারবেন, লিমিটটা বেড়ে যায়। আর ভেরিফাইড ম্যানেজারে কিছু ওই, এখন বললে বুঝবেন না, আমরা যখন কনভার্সন এপিআই টেপিআই করি সামনে দেখবো, ওই সমস্ত থেকে কিছু বেশি ফাংশন এখানে আছে যেটা নর্মাল ম্যানেজারে নাই। সো এগুলো আপনাদের আসলে দরকার নাই। তো আপনি ভেরিফাইড করতেই হবে, নট নেসেসারি, নর্মাল যেগুলো ম্যানেজার দিয়ে করলেই হবে। আর এটা একটা সুবিধা আছে, সেটা হচ্ছে অনেক সময় কিছু প্রোডাক্ট থাকে সেন্সিটিভ, ওষুধ, তারপরে ধরেন সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার, রোগ, কিছু মানে কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আসলে এই ফেসবুক ইয়া করে না, সাপোর্ট করে না, এইসব কন্টেন্ট সাপোর্ট করে না। ওই সমস্ত বিজনেসের ক্ষেত্রে ভেরিফিকেশন মাস্ট, বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন মাস্ট, পেজও ভেরিফিকেশন মাস্ট, নয়তো এনি টাইম এগুলো চলে যায়, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো ওই সমস্ত বিজনেস মেইনলি ভেরিফিকেশনে ফোকাস করে। আর রিয়েল এস্টেট টাইপের বিজনেস গুলো এরকম ভেরিফিকেশন করে নেয়, যারা বড় বড় বিজনেস, ধরেন বিডি কি যেন আছে না, বিটিআই, হ্যাঁ সেটা, এরা যারা একটু বড় বড় বিজনেস এরা করে নেয়। কারণ ফেসবুকে আবার রিয়েল এস্টেট নিয়ে একটু রেস্ট্রিকশন আছে, রিয়েল এস্টেট এগুলো একটু রেস্ট্রিকশন আছে। সো এদেরও অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয় বারবার।
এই কারণে এরা করে নাই। তো সবার দরকার নাই এটা, ডাটা সেন্সিটিভ। আচ্ছা, দরকার নাই বলতে কি আপনি আবার চাইলেও করতে পারবেন না ভেরিফিকেশন, মানে কিভাবে করতে হয়? মানে প্রথমত এটা মানে চাইলেও পারবেন না আর কি, মানে এত ইজি না জিনিসটা। তো ফার্স্ট থিং, বাংলাদেশে কোনো ভেরিফিকেশন নাই, বাংলাদেশের জন্য কোনো ভেরিফিকেশন নাই। দিছিল তো বাঙালি তো বোঝেন, সব নকল ডকুমেন্ট বানায় দুবাইয়ের ভেরিফিকেশন পাঠায় দেয়। তো ভেরিফিকেশনের জন্য যেটা করা লাগে কিছুই না, এই ভিউ ডিটেলসে গেলেই ওখানে সে ডকুমেন্ট চাইবে আপনার কাছে। ডকুমেন্ট গুলো কি আপনার ট্রেড লাইসেন্স, টিন বিন, তারপরে হচ্ছে ভ্যাট, ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, এরকম কিছু ডকুমেন্ট চায়। বাংলাদেশে যেটা সমস্যা, এরা ইংলিশ ডকুমেন্ট চায়। বাংলার ট্রেড লাইসেন্স হচ্ছে বাংলা, আমাদের ইংলিশ ট্রেড লাইসেন্স হয় না, বাংলাদেশের ট্রেড লাইসেন্স বাংলা, যেটা কারণে বাংলাদেশে কোনো ভেরিফিকেশন হয় না। তো যদি আপনি ভেরিফিকেশন নিতে চান, সমস্ত ডকুমেন্ট ইংরেজিতে কনভার্ট করে এগুলো যে আবার ওই ইয়াতে গিয়ে কি কি জানি বলে এটাকে, অ্যাফিডেভিট টেভিট করে এগুলোকে আবার ইংরেজিতে করার অনেক ঝামেলা। তো দরকার নাই। যদি কারো মনে হয় একটা ভেরিফিকেশন দরকার, মার্কেটে কিনতে পাওয়া যায় 8-10 হাজার টাকার নেয় একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার। আপনি ওই এফিডেভিট করতে গেলে আপনার আরো বেশি টাকা যাবে, বহুত দৌড়ানি গুলো। এর থেকে মার্কেটে 8-10 হাজার টাকা, 7 হাজার টাকা দিয়ে ভেরিফাইড ম্যানেজার কিনতে পাওয়া যায়। যদি কারো মনে হয় যে আমি কিনবো, তাইলে আপনি এগুলো অনেক গ্রুপে গ্রুপে অনেকেই বিক্রি করে, ওখান থেকে আপনি কিনে নিতে পারেন। সো আপনি যে ভেরিফাইড ম্যানেজারটা কিনবেন, এটা ওই যে কারো না কারো হ্যাক হয়ে যাওয়া ম্যানেজার আর কি, আর ওটা হ্যাক হয়ে গেছে, ওটা এনে বাজারে গ্রে মার্কেটে বিক্রি করতেছে। এগুলো ফাইবার আপওয়ার্কও বিক্রি করে, ওখানেও পেয়ে যাবেন। এবার আরেকটা জিনিস, দরকার নেই, বাংলাদেশি ভেরিফিকেশন নাই। আর আমার এক পরিচিত মানুষ আছে, তাদেরকে 6,000 টাকা দিলে আপনার ম্যানেজারটা ভেরিফাই করে দেয়। ওরা তো ওই যে ইংরেজি বানায় টানায় করে দেয়, কিন্তু ওগুলো ফেক ডকুমেন্ট। এফিডেভিটটা ওরা ফেক ডকুমেন্ট দিয়ে করে। না করা ভালো, ওইসব দিয়ে না করা ভালো। ওরা 6,000 টাকা করে দেয়, বাট না করা ভালো। তো এই হলো বিজনেস ম্যানেজার। আর অ্যাড অ্যাকাউন্ট বললাম 3 প্রকার, একটা হইলো 1 লাইন, 2 লাইন, 3 লাইন। 1 লাইন মানে হইলো যখন আপনি নতুন একটা প্রোফাইল, মানে যে প্রোফাইল কোনোদিন অ্যাডভার্টাইজমেন্ট করে নাই, সেই প্রোফাইলকে বলে 1 লাইন। মানে ঘটনাটা হচ্ছে এবার বুঝে বলি, এটা হচ্ছে এমন যে যখন আপনি একবার যখন আপনি রেস্ট্রিক্টেড হন না, তখন আপনার ওই রেস্ট্রিকশনের জায়গাটায় ম্যাটা 1 লাইনে কিছু একটা বলে আপনাকে। যখন আপনি একবার রেস্ট্রিক্টেড হন এবং ফিরে আসেন, সেখানে আরো একটা কথা বলে আপনাকে, যে 2 লাইন হয়ে যায়। আরেকবার যখন আপনি রেস্ট্রিক্টেড আবার ফিরে আসেন, সে আরেকটু কথা বলে আরেকটু লাইনটা বানায় 3 লাইন করে দেয়। 3টা লেখা আর কি, 3টা লাইন, লেখা লাইন। ফর এক্সাম্পল, এই যে দেখেন, 3 লাইন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড চালাতে গেলে কি বিজনেস প্রোফাইলে কি বাধ্যতামূলক অ্যাড করে দিতে হবে যদি আমার অ্যাড চালায়? আমরা এগুলোতে আমরা একটু পরে আসবো ভাইয়া। এই যে দেখেন, 2 লাইন অ্যান্ড 3 লাইন ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাভেলেবল। এর ব্যাচে অনেক গ্রুপে গ্রুপে ব্যাচে, আপনার গ্রুপ পাই যাবেন। হ্যাঁ, সো এই যে দেখেন, এ 3 লাইন অ্যাড অ্যাকাউন্ট often refers to a specific type of verified Facebook ad account, sometimes called 3 green lines, that offers more stability, higher limits, flexibility payment। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট 3 লাইন অ্যাকাউন্ট। সো এনিওয়ে, সো 3 লাইন অ্যাকাউন্ট একটা কনসেপ্ট বুঝছেন। তো 3 লাইন আমি দেখাইতে পারতেছি না, এখানে ছবি তো চলে আসার কথা। আচ্ছা, এই যে পাইছি পাইছি পাইছি। এই যে না না, এটা না, সরি। আচ্ছা, নর্মালি বুঝুন 3 লাইন অ্যাকাউন্ট মানে একটা 3টা লাইনে একটা জিনিস লেখা থাকবে, 3 লাইন, দ্যাটস ইট। 3 লাইনের একটা শব্দ, এসে 3 লাইন অ্যাকাউন্ট। তো 3 লাইন অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টটা অলরেডি 3 বার রেস্ট্রিক্টেড হয়ে 3বারই কাম ব্যাক করছে, সে যে 3বার করে ফেলে, মেটা ধরে নেয় যে এটা একটা অথেন্টিক অ্যাকাউন্ট। ওকে অনেক স্টেবিলিটি দিয়ে দেয়, অনেক পাওয়ার দিয়ে দেয়, ওর লিমিট টিমিট সব বাড়ায় দেয়। এই ধরনের কাউকে 3 লাইন অ্যাকাউন্ট বলে। সো সো এরকম 3 লাইন অ্যাকাউন্ট আপনি যদি রেস্ট্রিক্টেড হন, তাইলে এটা আস্তে আস্তে আপনারটা হবে আর কি, আর ফিরে আসতে হবে। মার্কেটে আবার এখন কিনতেও পাওয়া যায়, আপনি গুগল সার্চ দেওয়া মাত্র এখানে পেয়ে গেছে। এলে আপনি যে বিভিন্ন গ্রুপে গ্রুপে প্রচুর ছেলে পেলে বেচে, অলরেডি বেচতেছে। এই যে 2 লাইন অ্যান্ড 3 লাইন ফেসবুক অ্যাডস। সো আপনি এটা বলে দিচ্ছি তাদেরকে, যারা
ইন ফিউচারে কোনোদিন রেস্ট্রিক্টেড যদি হয়ে যান, আল্লাহ না করুক যে হয়ে গেছেন, তখন নিজে নিজে আরেকটা প্রোফাইল খুলে অ্যাডভার্টাইজমেন্টে না আসা ভালো। কারণ আপনি যাই করবেন ম্যাডাম আপনাকে ধরে ধরে একদম কিক মারবে। এর থেকে বেটার এরকম একটা ফেসবুক গ্রুপে টুপে গিয়ে হয় তুলেন অ্যাকাউন্ট হয় ছিলেন অ্যাকাউন্ট, যেটা অলরেডি 2-3 বার মরে গিয়ে ব্যাক করে আসছে। তো এরকম অ্যাকাউন্ট কিনে নেওয়া ভালো। তো আর কিছু ব্ল্যাক মার্কেটের অ্যাকাউন্ট আছে, যে ডেড অ্যাকাউন্ট বলে। তো যে ওগুলো আপনি বোঝার দরকার নেই বলতো, ওগুলো ব্ল্যাক মার্কেটের জিনিসপত্র, গ্রে মার্কেটে থাকি আমরা। মানে কত কিছু যে আছে ভাই এই ফেসবুকের দুনিয়ায়, মানে এগুলো কাজ করতে 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 এগুলো দেখলাম আর কি আজীবন সত্যি। মানে রেস্ট্রিক্টর থাকলে কি লিমিট বাড়ালে না না না, রেস্ট্রিক্টেড হয়ে ফিরে আসতে হবে। কেন? মানে আমি আপনি অনেকদিন ধরে অ্যাড অ্যাকাউন্ট ইউজ করি, তাহলে কি লিমিট বাড়বে না? আপনি না লিমিট তো বাড়বে, লিমিট বাড়বে, আমি ওই না ইয়ার কথা বলতেছি। আমি ভাবছি লাইন বাড়বে কিনা বলতেছি, না লিমিট তো বাড়বে। লাইন পাবে সুবিধা কি? ওই যে ইয়া হয়ে যায়, মানে পাওয়ারফুল হয়ে যায়, আমরত্ব পেয়ে যায় সেটা চিন্তা আর তো ভালো লাগবে। আগ্রহ ঝামেলা করে, ঝামেলা করে সুপার, মানে মানে সুপার রকমের ক্রাইম করলে তখন করে। আমাকে একবার করছিল, তো করছিল এবং আমাকে ফেরত দিচ্ছে জাস্ট বিকজ অফ আমার $1 মিলিয়ন স্পেন্ডের কারণে। নয়তো এখন জীবনে ফেরত পাইতাম না। আমি আহ, মনে হয় 2022-এ বা 2023-এ একটা, তখন iPhone 13 Pro Max বেরিয়েছে সেপ্টেম্বরে, এই সেপ্টেম্বরে একটা iPhone 13 Pro Max কিনছি। 22-এই মনে হয়, 22-এই মনে হয়। iPhone 13 Pro Max কিনে আমি করছি কি, আমার 12 Pro Max-টা বিক্রি করছি মার্কেটে, একটা দোকানে বিক্রি করছি। আসার পথে একটা 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 বান্ডেল ছবি তুলে জাস্ট দুষ্টুমিকে লিখছি আর কি যে কিডনি বেচা টাকা। তা আমি ওইটা দিয়ে আমি চলে গেছি iPhone 14 Pro Max কিনবো। তো কিনে টিনে রাতের বেলা 14 Pro Max চালাচ্ছি, সকালে ঘুম থেকে উঠে দিকে আমার অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট গায়েব। তো আমি বললাম কি ব্যাপার, অ্যাকাউন্ট গায়েব কেন? তো দেখি নাই, আমার অ্যাকাউন্ট পুরো ডিলিট, সব ডিলিট। তো আচ্ছা আমি মানে টেনশন নেই না, কারণ আমি জানি যে আমার পাওয়ার আছে, আমি মানে টেস্ট ট্রাই করতে পারবো। তো পরে সাপোর্টে কথাবার্তা বললাম, নকটক করলাম, কথাবার্তা বললাম। তো আমাদের জন্য, আমরা যারা বলি যে বেশ বড় বড় স্পেন্ডিং করছে, আমাদের জন্য ডেডিকেটেড ম্যানেজার আছে সিঙ্গাপুরে, কথা বলতে পারি আমরা। ওর কথাবার্তা বললাম, এরপর সে আমার দেখাইলো যে আমার ক্রাইমটা কি, আমি কিডনি বিক্রি করছি কাউকে। আমি ফেসবুকে ওপেন কিডনি বিক্রি করছি। আমরা ওরাই বোঝাইলাম যে এই কিডনি সেই কিডনি না, এটা তো অ্যাপল, যে অ্যাপলকে তো আমরা বাংলাদেশে, আমি জানি না তোমরা সিঙ্গাপুরে কি বলো, আমরা বাংলাদেশে তো কিডনি কিডনি বলি, কারণ অ্যাপলের একটা ফোন এরকম হয়েছিল কিডনির মতো দেখতেছিল। পরে বোঝানোর পরে আপিল টাপিল করছি, এরপরে হ্যাঁ ছাড়ছে। তো এটা আমি মানে আমাদের কমিউনিকেশন আসলে থেকে পারছি, বাট অনেকে হয়তো চাইতো গা, তো এই অনেক সেফ থাকতে হয়। তারপর ধরেন একবার অ্যাড চালাইছি, গরুর দুধের অ্যাড, বুঝছেন, ক্লায়েন্ট ফার্ম আছে একটা সাভারে, গরুর দুধের অ্যাড। ওমা, দেখি রেস্ট্রিক্টেড, সব রেস্ট্রিক্টেড, নাই কিচ্ছু নাই। সাপোর্ট নক করলাম, কি সমস্যা? তা ওরা বলতেছে, এটা এটা আরো অনেক আগের কথা, তখন এআই এত স্ট্রং ছিল না। তখন হচ্ছে এটা হচ্ছে এই কোভিড এর একটু পর, তখন হচ্ছে হিউম্যান বের হয়ে গেছে, মেশিনকে দিয়ে দিছে কন্ট্রোল করার জন্য সবকিছু। মেশিনের কাছে সিগন্যাল আছে, বাংলাদেশ থেকে যদি দুধ শব্দটা পাও, এটাকে একটা অ্যাডাল্ট শব্দ ধরে নিয়ে রেস্ট্রিক্টেড করে দিবা। তা ওই হালা আগেও দেখে নেই, বলেও দেখে নেই, দুধ পাইয়ে দিতে আমার রেস্ট্রিক্টেড করে। আমি বুঝাইলাম আমি তো ভাই এটা মিল্ক কাউয়ের কথা বলছি, কাউ মিল্কের কথা বলছি। এরপরে ওরা বুঝে শুনে এরপরে আবার ছাড়ছে। তো যাই হোক, এখন অবশ্য অনেক স্ট্রং, এখন এগুলো ঝামেলা করে না, এআই এখন অনেক স্ট্রং। ওই সময় এআই নতুন নতুন ছিল তো বুঝতো না এগুলা, এখন বুঝে, এখন সব বুঝে, সব বাংলা ইংলিশ আরবি ফার্সি যা বলবেন, চিটাঙ্গা বলে চিটাঙ্গাও বুঝে সে। কারণ চিটাঙ্গা দিয়ে দেখছি, চিটাঙ্গাই যায়, চিটাঙ্গা এসে বোঝে এখন, অনেক স্ট্রং হয়ে গেছে এখন। ওকে, তাহলে বলেন একটা ধারণা পাইলাম কিনা, ওভারঅল একটা ধারণা পাইলাম। আচ্ছা, এবার আসেন, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করবেন, আজকে বাসে গিয়ে ট্রাই করবেন, আমি সকালে ভিডিও দিয়ে দিব। যেহেতু আমার কাছে অপশন নাই, করতে পারতেছি না, আমি সকালে ভিডিও দিয়ে দিব যে একটা নতুন ফ্রেশ প্রোফাইল কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। একটু দায়িত্ব নিয়ে করে ফেলবেন। যারা প্রবলেম ফেস করবেন কালকে একটু আমাকে আলাদা দেখাবেন যে এই প্রবলেম ফেস করছি। আর যাদের হয়ে যাবে তাদের তো হয়ে যাবে। আর করার সময় প্রাইমারি পেজটা একটা সেকেন্ডারি পেজকে অ্যাড করবেন, নট প্রাইমারি পেজকে। আর যারা প্রাইমারি পেজ অলরেডি অ্যাড করে ফেলছেন তারা কিছুই করবেন না, চুপ করে বসে থাকেন, আমরা পরে দেখবো। আচ্ছা, ধরেন আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলছেন। সো ম্যানেজার ক্রিয়েট করে ফেলে সার্চ দিচ্ছেন business.facebook.com, এসে পৌঁছাবেন কোথায়? মেটা বিজনেস স্যুট। এখান থেকে আমার এখন যেতে হবে কোথায়? অ্যাডস ম্যানেজার।
অ্যাডস ম্যানেজার অপশন কি? প্রথমত এখানেই থাকতে পারে, আর এখানে যদি না থাকে এখানে একটা অল টুলস অপশন আছে দেখেন, এই অল টুলস ক্লিক করলে এই অ্যাডভার্টাইজ অপশনটার আন্ডারেই এই অ্যাডস ম্যানেজার অপশনটা পাবেন। এটা ক্লিক করলে আপনাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে, অথবা ডিরেক্ট সার্চ করতে পারেন adsmanager.facebook.com, যে কোনোভাবে আপনি আসতে পারেন। তো অ্যাডস ম্যানেজারে আসার পর, ধরেন আপনি অ্যাডস ম্যানেজারে চলে আসছেন, অ্যাডস ম্যানেজারে আসার পর আপনার থাকবে এগুলো ব্ল্যাঙ্ক, সব ব্ল্যাঙ্ক, আপনার তো কিছু নাই, ফ্রেশ। এক্সাম্পল আমি একটা ফ্রেশ অ্যাকাউন্টে যাই, ফ্রেশ অ্যাকাউন্ট আছে কিনা। হুম। না, আপনার কাছে ফ্রেশ একদম জিরো ব্ল্যাঙ্ক, এবং আপনার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্টও থাকবে না, এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে না, আপনার থাকবে কি সেটা বিজনেস পোর্টফোলিও থাকবে, এটা আপনার ক্রিয়েট করেন নাই। এখন আপনাকে যেটা করা লাগবে, ঢুকে দুই তিনটা জিনিস নিয়ে কাজ করা লাগবে। নাম্বার ওয়ান, আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে। বিজনেস ম্যানেজারে এসে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে। এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম কাজ, একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে। তো আসেন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট বানাই। সেটা অ্যাড অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা যেটা করব, আমরা এই অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা যেটা করব, এই যে দেখেন নিচে একটা সেটিং অপশন আছে, এই যে নিচে, এটা এখানেও পাবেন, অল টুলস ক্লিক করলে এখানেও পাবেন, কোথাও না কোথাও এদিকে পাবেন, এদিকে বামে ডানে থাকে এই যে বিজনেস সেটিং। এক একজনেরটা এক একদিকে থাকবে, কারোটা আবার শুধু সেটিংও লেখা থাকতে পারে, বিজনেস লেখাটা নাও থাকতে পারে, কারণ ম্যাটার এগুলো এক একটা এক এক রকম। তো এখানে একটা সেটিং অপশন পাবেন, অথবা এখানে একটা সেটিং অপশন পাবেন, কারোটার নাম বিজনেস সেটিং হবে, কারোটার নাম শুধু সেটিং হবে, হোয়াট এভার। এই সেটিং অপশনটা আপনি ক্লিক করবেন। সেটিং অপশনটা ক্লিক করার পরে আমরা চলে আসলাম কোথায়, সেটিং এ। এই যে সেটিং, সেটিং সেটিং এর প্রথম অপশনটার নাম হচ্ছে বিজনেস ইনফো। এটা যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি কোন বিজনেস ম্যানেজার আছেন। এই হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের আইডি নাম্বার কত, এই অপশনটা আপনি এখানে খুঁজে পাবেন, এবং এই বিজনেস ম্যানেজারে কোনো প্রাইমারি পেজ আছে কিনা আপনি জানতে পারবেন। এরপরে এর নিচে থাকবে বিজনেস, হ্যাঁ, এর নিচে থাকবে বিজনেস ডিটেলস। এগুলো হচ্ছে আপনি নাম, ঠিকানা, ফোন নাম্বার, কখন দিতে হয়, যখন ওই যে আমরা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করি তখন। যেহেতু আমাদের করি নাই, সো এটা দরকার নাই, না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও এখান থেকে এডিট থেকে গিয়ে নাম ঠিকানা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ডাটা শেয়ারিং, আপনি কি ফেসবুকের সাথে আবার ডাটা শেয়ার করতে চান নাকি চান না, এটা আপনি এখান থেকে অন বা অফ করে রাখবেন। আপাতত এটা বোঝার দরকার নেই, অফই থাকুক, মানে এটা অন করার এখন দরকার নেই। বিজনেস হিস্টোরি মানে কবে ম্যানেজার খুলছেন। আর এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, আপনি যখন নতুন খুলবেন আপনি দেখবেন আপনার অপশন একটাই, আমাদের আছে পাঁচটা, বা আপনার থাকবে একটাই, ওই আস্তে আস্তে অ্যাকাউন্ট যখন আপনি খরচ করবেন বাড়তে থাকবে। প্রাইমারি বিজনেস লোকেশন দেখি নেই আমি। আর এগুলো একটু মাথায় রাখবেন, এই যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, এগুলো একটু চেষ্টা করবেন অন টন রাখার, যেন আপনার অ্যাকাউন্টে চাইলেই যে কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, অ্যাটলিস্ট কোড টোড যেন আসে, এটা বেসিক জিনিস বোঝেন। আর এখানে হচ্ছে প্রোফাইল কন্ট্যাক্ট, এটা একটু দিয়ে দিবেন, কারণ পরবর্তীতে কোনো রেস্ট্রিকশনে পড়লে এগুলো কাজে আসবে, ওখান থেকে আপনি জিজ্ঞাসা করবে তোমার মেল কি, এই কি ওই কি, এগুলো দিয়ে দিবেন। এই বিজনেস আর কিছু নাই। বিজনেস ইনফোর নিচে অপশনটা হলো ইউজার, এর নিচে অংশটা হলো অ্যাকাউন্টস। আমরা এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো, অ্যাকাউন্ট সেকশনটা ক্লিক করব, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে, এই অ্যাড অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন আমার এই যে 5-6টা অ্যাকাউন্ট এখানে আছে অলরেডি, এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হয়, এই যে প্লাস অ্যাড, এই সেগমেন্টটা ক্লিক করতে হয়। ক্লিক করার পর এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা ক্লিক করতে হয়। অ্যাড অ্যাকাউন্টের নাম ABCD যা মন চাই দিতে পারবেন, পরে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে মাথায় রাখবেন অ্যাড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, এখানে সবাই একটু ভুল করে ফেলে, টাইম জোনটা যা আছে একটুকে দিয়ে চলে যায়। সো মাথায় রাখবেন টাইম জোন হবে সেইটা যেই জোনে আপনি অ্যাড চালাবেন। আপনি ইউএসএ চাইলে ইউএসএ, বাংলাদেশ হলে বাংলাদেশ, নয়তো ইউএসএ টাইম জোন দিয়ে যদি বাংলাদেশে অ্যাড চালান, তা আপনার অ্যাডগুলো ইউএসএ টাইম জোনে চলবে, মানে আপনি 12টা দিলে
ইউএস এর 12টায় চলবে, আপনার 12টায় চলবে না। সো অলওয়েজ যেই টাইম জোনে অ্যাড চালাবেন ওই টাইম জোন দিয়ে রাখবেন, যে আমরা চালাবো ঢাকায়, মানে বাংলাদেশ আর কি। তো বাংলাদেশ পাওয়া যায় না, ঢাকা পাওয়া যায়, এশিয়া ঢাকা। সো ঢাকা দিয়ে দিবেন। আর কারেন্সিটা মাস্ট ডলারে রাখবেন। অনেকে আমরা বাংলাদেশি টাকা দিয়ে দিই, তো ভাবি যে বাংলাদেশি টাকা দিলে মনে হয় বিকাশে নগদও পে করা যাবে। না, ওই ডলার বাংলাদেশি টাকা যাই দেন একই কথা। বাংলাদেশি টাকা দিলে আপনার যেটা সমস্যা হবে, হিসাব নিকাশ অনেক ঝামেলা হয়ে যাবে। আপনাকে অ্যাড অ্যাকাউন্টে দেখাবে আপনি 123 টাকা খরচ করছেন, 138 টাকা খরচ করছেন, কিন্তু আপনার ব্যাংক ট্যাঙ্ক সব হিসাব কিন্তু ডলার। ওই টাকাকে আবার ডলারে প্রত্যেকদিন গুণ করে ভাগ করতে হবে। 100 কত তাইলে 120 টাকা দিয়ে কত ডলার কাটলো, এই ঝামেলায় পড়ে যাবেন। এখানে ইউএস ডলারে রাখবেন। দেন নেক্সট দিবেন। এখানে বলবে অ্যাকাউন্টটা কার জন্য খুলতেছো, মাই বিজনেসই দিবেন, কারণ আদার বিজনেস দিলে আবার ডকুমেন্ট খুঁজে, দরকার নেই। মাই বিজনেস, নেক্সট দিবেন, এগ্রি করবেন, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করবেন, ডান। আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। যদি আমারটা হবে না, কারণ আমার ওই লিমিট শেষ, বা আপনারটা হয়ে যাবে, এই আর কি। প্রথম একটা, শুরুতে একটা, তারপর যে লিমিট বাড়তে থাকবে, অ্যাকাউন্ট খরচ করতে থাকলে লিমিট বাড়তে থাকবে। ওই যে আপনি বিজনেস ইনফোতে আসলেই দেখাবে কয়টা খুলতে পারবেন। এই যে আমার এখানে 5টা দেখাচ্ছে, এবার এক একজনটা এক এক রকম দেখাইতে পারে। সেইভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তাহলে দেখেন, আমরা যখন মঞ্জুর ভাইয়ের বিজনেস দিলাম, দিলাম যে ভাই, হলো ভাই, ভাই একটা পেজ খুলছে, ভাই একটা বিজনেস পোর্টফোলিও খুলছে, বিজনেস পোর্টফোলিওর আন্ডারে ভাই একটা অ্যাডস, বিজনেস পোর্টফোলিও আন্ডারে অ্যাডস ম্যানেজার অটোমেটিক ছিল, ওর অ্যাড অ্যাকাউন্ট খুলছে। এমন কি বলছিলাম, একটু যদি উনি করে তাহলে উনি আমাকে কি করতে পারবে, আমাকে ওনার ম্যানেজার অ্যাক্সেস দিতে পারবে, সো দ্যাট ওনার ম্যানেজারে ঢুকে আমি অ্যাডজন করতে পারি। তাহলে এখন অ্যাক্সেসের প্রশ্নটা চলে আসে, যে যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, বাট আমি তো অ্যাড চালাবো না, আমি অন্য কাউকে দিয়ে চালাবো। সো অন্য কাউকে দিয়ে যদি আপনি অ্যাড চালাতে চান, তাহলে আপনার অন্য কাউকে অ্যাক্সেস দেওয়া লাগবে। আর অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা আসবো ইউজার, ইউজার ক্লিক করব। দুইটা অপশন আছে, পিপল, পার্টনার। আপাতত আমি মানুষকে অ্যাক্সেস দিব। তাহলে আমরা এই যে পিপল অপশনে যাব, পিপল অপশনে গিয়ে ওই যে ইনভাইট পিপল অপশনে যাব। ইনভাইট পিপল থেকে এটা একটা ইমেল আইডি দিব। ইমেল আইডি লাগবে মাস্ট। ধরেন abc.sku@gmail.com দিলাম একটা ইমেল আইডি। তো অ্যাক্সেস শুরুতে একটা টেম্পোরারি অ্যাক্সেস অপশন আছে। টেম্পোরারি মানে আমি একদিনের জন্য দিছি, কালকে এটা অটোমেটিক চলে যাবে। দিলে দিবেন, না দিলে তো নাই। এখন আমরা ইউজার দিব না। এবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনাকে এবার জিজ্ঞাসা করছে যে পার্সিয়াল অ্যাক্সেস দিছি। পার্সিয়াল মানে কি, বেসিক অ্যাক্সেস, যে ও নর্মাল কাজ করতে পারবে, আমাকে ডিলিট করতে পারবে না। আর যদি আপনি ফুল কন্ট্রোল দেন, তাহলে হলো সে মালিক, সে আপনাকে ডিলিট ডিলিট সবকিছু করে দিতে পারবে। সো ফুল কন্ট্রোল অনলি আপনি, আব্বা আম্মা, বিজনেস পার্টনার ছাড়া কখনোই কাউকে দিবেন না। মানে ফুল কন্ট্রোল তাকেই দিবেন যে, ফুল অ্যাক্সেস দেওয়ার পরে যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করি তাহলে কি এটার সাথে পাসওয়ার্ড কোনো সম্পর্ক নাই। অ্যাক্সেস দিতে তো পাসওয়ার্ড লাগবে না? রিমুভ করা যাবে ফুল অ্যাক্সেস আপনি বুঝেন, আপনি ফুল কন্ট্রোল দিছেন মানে কি, আমি ঘরের ভিতর ঢুকে গেছি, এবার যত আপনি চাবি পাল্টান, আমি তো ঘরের ভিতর। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে, আপনার অ্যাকাউন্ট চেঞ্জ, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করছেন। আপনি আমার ফুল কন্ট্রোল দিয়েছেন মানে আপনিও মালিক আমিও মালিক, সমান সমান। আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করছেন, আমার পাসওয়ার্ড তো আমি ঢুকতেছি, আমি তো আমার পাসওয়ার্ড দিয়ে ঢুকবো, আমি তো আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকবো না। বুঝছেন, এই হচ্ছে ম্যানেজার। এখানে আপনি এতদিন আপনি একা ছিলেন মালিক, আপনি আমাকেও মালিক বানাই দিয়েছেন। আমি কই, আমি এটার ভেতরে। আপনি আপনার ঘরে তালা মারছেন, আমার ঘর তো খোলা, আমি তো ঢুকবো আমার ঘর দিয়ে, আমার ঘর দিয়ে আমি আপনাকে বের করে দিই। পাসওয়ার্ড চেঞ্জ কিছু সমাধান না। সমাধান হইলো, যদি কাউকে আপনি ফুল কন্ট্রোল দেন, তাহলে তাকে আবার ফুল কন্ট্রোল থেকে ডিলিট করে দেওয়া হচ্ছে সমাধান। তো ফুল কন্ট্রোল দিয়ে ফেললে আবার ডিলিট করা, ডিলিট করে কিন্তু দুই পাক্ষিক ব্যাপার তখন। তখন আবার ওই যে পারমিশন লাগবে, মানে ও পারমিশন পারমিট করতে হবে যে ভাই ঠিক আছে আমি লিভ নিচ্ছি। তো যাকে দিবেন বুঝে শুনে, সো ফুল কন্ট্রোল আপনি তাকেই দিবেন যাকে বাসায় গিয়ে ধরতে পারবেন। ওই যশোরে থাকে, ফোনে ফোনে পরিচয়, এভাবে ফুল কন্ট্রোল দিবেন না। ফুল কন্ট্রোল তাকেই দিবেন যাকে বাসায় গিয়ে ধরতে পারবেন। সো বেস্ট অপশন ফুল কন্ট্রোল না দেওয়া। কারণ ফুল কন্ট্রোল দিয়ে যদি আবার মিটিং করে প্রোডাকশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফুল কন্ট্রোল যাকে দিবেন তখন সেও তো পাওয়ারে, সেও তো পাওয়ারফুল। 7 দিন সময় লাগে, মানে আপনি ডিলিট করার পর 7 দিন একটা টাইম ফ্রেম পরে ডিলিট হয়। বুঝেন, মানে এটা ম্যাটার নিজেই এভাবেই বানাইছে, যেন কেউ হ্যাকিং করতে ঢুকেও যেন আপনাকে টাস্ক ডিলিট করতে না পারে।
7 দিনের একটা টাইম ফ্রেম, ওই 7 দিনের টাইম ফ্রেমের মধ্যে ও তো বুঝে গেল আপনাকে ডিলিট করতেছেন, এ বউ যা খুশি করে ফেলতে পারে। সো এই জন্য ফুল কন্ট্রোল বুঝে শুনে দিবেন, প্রথম করে দেওয়ারই দরকার নেই কাউকে, কারণ আমরা অ্যাডভার্টাইজমেন্ট যখন করি সব টাকা পয়সার লেনদেন হয় এখানে, টাকার লেনদেন যেখানে হয় এখানে বিরহ কলহ হয়, এবং এখানে খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে, আমি প্রচুর দেখছি, মানে এইসব ফুল কন্ট্রোল নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে, আমাকে পেজ থেকে বের করে দিতে সবকিছুতে বের করে দিতে পারবে। শুধু শুধু ম্যানেজার না, পেজ আবার ওখানে কানেক্ট থাকে, পেজ থেকেও বের করে দিতে পারবে। এই জন্য মানে আমি অনেককে দেখছি, অনেক এজেন্সির সাথে ডিল করছে, ফুল কন্ট্রোল দিয়ে বসে আছে, বাপ বুঝে না, এজেন্সি বলছে ফুল কন্ট্রোল তো দিয়ে দিছে, পেমেন্ট নিয়ে ঝামেলা হয়েছে, এজেন্সি ওনাকে কিক আউট করে দিছে, পরে বেচা কান্না করতেছে। মানে বুঝলেন না, আপনার একটা পেজ অ্যাকাউন্ট চলে যাবেন, আপনি 2 মাস ভাই পিছায় যাওয়া, 2টা মাস পিছায় যাওয়া। পুরোপুরি লোকের পেজের নামে হয় নাকি যে অ্যাকাউন্ট দিয়ে এখন আপনার নাম কোনো সমস্যা না, নাম একটা দিলে হলো, আমার দেখতেছি পেজের নামে ওটা একটা দিলেই নাম আপনি চেঞ্জ করেন, ABC এনিথিং, নাম কোনো সমস্যা না, মানে পোর্টফোলিও নাম একটা হইলেই হইলো, পেজের নাম হইতে হবে নট নেসেসারি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হইলো, একটা প্রশ্ন চলে আসে যে একটা ম্যানেজার থেকে কয়টা পেজ ম্যানেজ করা যায় বা কি, এরকম একটা প্রশ্ন চলে আসে, বা কেন ফেসবুক আমাকে 5টা অ্যাড অ্যাকাউন্ট মারতে দিল, একটা দিয়ে তুই নাও, 5টা দিয়ে কি করবো? কনসেপ্ট হচ্ছে এরকম, আপনি যখন একটা নতুন নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই অ্যাকাউন্টটাকে আমরা বলি ইম্যাচিউর অ্যাড অ্যাকাউন্ট, এটাকে বলি বেবি অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্ট কিছুই বোঝে না, সে শুরু করে এলোপাথারি অ্যাড, তার কিন্তু নলেজ নাই। আপনার একটা স্পেসিফিক পেজ থেকে আপনি যখন অ্যাড রান করতেছেন, তার মানে একটা স্পেসিফিক টাইপ অফ অডিয়েন্স এই অ্যাকাউন্টে এসে ঢুকতেছে, এই অ্যাকাউন্টের সাথে আসা যাওয়া করতেছে, তাই না? স্পেসিফিক অডিয়েন্স, ওই একটা স্পেসিফিক অডিয়েন্সকে যখন সে দেখে, তখন সে ম্যাচিউর হয়, সে বুঝে আমার অ্যাড গুলো এই এই টাইপের অডিয়েন্সের কাছে পাঠাইতে হবে, এই টাইপের অডিয়েন্স গুলাই কেনাকাটা করে, বাকিরা কেনে না, সে ম্যাচিউর হয়। এই ম্যাচিউরিটি হইতে $700-800 খরচ করা লাগে, 600-700-500-700-800 খরচ হইলে সে ম্যাচিওর, ইনাফ পরিমাণ ডাটা পায় এবং সে ম্যাচিওর হয়। তার মানে আপনার একটা অ্যাকাউন্ট আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ একটা অ্যাকাউন্ট চাওয়া মানে কি, আবার একটা ইম্যাচিওর অ্যাকাউন্টে $700 খাওয়াই আবার ম্যাচিওর করা, মানে আপনার বিজনেসে ওই 3 মাস গেল, 2 মাস গেল, কারণ এরপরে যাবো ওলট পালট হয়ে যাবে সব। এই কারণে আমরা প্রথমত মাথায় রাখবো একটা অ্যাকাউন্ট ম্যাচিওর করতে হয়, ম্যাচিওর করার জিনিসটা মাথায় রাখা লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হইল, যেহেতু একটা অ্যাড অ্যাকাউন্টে যদি আপনি এমনও হয় যে আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে 5টা পেজ ম্যানেজ করতেছেন, তার মানে কি সে কিন্তু ম্যাচিউর হয়েছে ভুল অডিয়েন্স দিয়ে, তার কাছে শাড়ির অ্যাডের মেয়েরাও আসতেছে, গাড়ি বিক্রি করতেছেন গাড়ির ভাইয়েরাও আসতেছে, এক তো না, নেচার তো এক না, সে আপনি ভালো রেজাল্ট দিতে পারে। তো অলওয়েজ একটা পেজ মেনটেন করবেন একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, যেন সে এক টাইপ অফ অডিয়েন্সের উপর বেস হয়ে ম্যাচিউর হয় এবং ওই টাইপের অডিয়েন্সের কাছে আপনার অ্যাডগুলো পাঠায়, এটা মাথায় রাখবেন। তো দুই ইনফরমেশন বুঝলাম, একটা হলো বেবি অ্যাড অ্যাকাউন্টকে ম্যাচিওর করতে হয়, আর আরেকটা হলো আপনার একটা অ্যাড অ্যাকাউন্টে একটা পেজ রাখা হচ্ছে, এটা ফেসবুকও বলে দেয় একটা পেজ একটা অ্যাড অ্যাকাউন্ট, এই জন্য সে একটা অ্যাড অ্যাকাউন্টেই প্রথমে একটা দেয় একটা পেজের জন্য, আপনি বড় হন সে ফিল করে যে আপনি হয়তো আরো পেজ ক্রিয়েট করবে, আপনার আরো লাগবে, তো সে আরো আরো অ্যাকাউন্ট দেয় আপনাকে। এজেন্সি এরকম দিয়ে এগুলো ধরনের প্রবলেম প্রথম কথা এজেন্সি যদি প্রথম কথা দেখেন, ভালো এজেন্সি খারাপ এজেন্সি দুটো অপশন আছে। ভালো এজেন্সি, যখন আপনি ভালো এজেন্সির কাছে যাবেন, সে অলওয়েজ প্রিফার করবে ভাই আপনার বিজনেস ম্যানেজার, আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনার পিক্সেল, কারণ আপনার সাথে আমার সম্পর্ক 5 মাস 6 মাস 1 বছরের, 1 বছর পর আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, আপনি আরেক দিকে চলে যেতে পারেন। So, ভালো এজেন্সি সব সময় প্রিফার করে, মানে আপনি যখন চলে যাবেন আপনি আপনার ডাটা নিয়ে যান, আপনার আমি কেন আমি রেখে আমার তো লাভ নাই। সো ভালো ভালো এজেন্সি অলওয়েজ আপনাকে প্রিফার করবে ভাই আপনার ম্যানেজার, আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনার কার্ড, আপনি যদি বলেন আমার ম্যানেজার নাই, সে ম্যানেজার বানাই দিবে আপনাকে, ভাই আমার কাছে আছে আমারটা ট্রান্সফার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে একটা ইনফরমেশন মাথায় আসছে, আপনার প্রশ্নটা মাথায় রাখেন, একটা ইনফরমেশন মাথায় আসছে, একটু বলে দিই। মজার জিনিস কাজে আসবে। ধরেন আপনার বিজনেস ম্যানেজার একটা, আপনি তার ক্রিয়েট করতে পারতেছেন না নতুন,
একটা হ্যাকস আছে, যেটা করবেন, বাসায় যাবেন, আব্বুর মোবাইলটা নেবেন, আব্বুর মোবাইল দিয়ে আব্বুর ফেসবুক দিয়ে বিজনেস ম্যানেজারে সার্চ দিবেন business.facebook.com, সেম ঘটনা আবার একটা বিজনেস ম্যানেজার আব্বুর অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবেন। এভাবে আম্মুর মোবাইল নিয়ে আম্মুর অ্যাকাউন্টে ঢুকবেন, ওখানে একটা ক্রিয়েট করবেন, ভাই বোন যা আছে সবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে প্রত্যেকের প্রোফাইলে একটা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেল। তাদের তো আর এসবের দরকার নেই, তারা তো এসব অ্যাড চালাবে না। সুন্দর করে তাদের অ্যাকাউন্ট থেকে আপনাকে বানিয়ে দিবেন অ্যাডমিন, মানে ফুল অ্যাক্সেস। আর ফুল কন্ট্রোল পাই গেলে আপনি কি করতে পারবেন, তাদেরকে কি, আপনার কাছে 5টা বিজনেস ম্যানেজার, সুন্দর হ্যাক্স, অনেক বিজনেস ম্যানেজার মালিক আপনি হয়ে যাবেন। তো শুরুতে আপনার ম্যানেজার তো একটা অ্যাড অ্যাকাউন্ট একটা, এখন 5টা ম্যানেজার 5টা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেল, বুঝছেন? সো যেটা বলতেছিলাম, ভাই কি যেন বলতেছিলাম আমরা, এজেন্সিতে তো ও এজেন্সিদের ওই যেটা কি যে, মানে তারা তো ধরেন একটা অ্যাকাউন্ট থেকেই প্রচুর পেজের অ্যাড চালায়, নাম্বার 1। নাম্বার 2, এজেন্সি গুলো যে কি পরিমাণে স্ক্যামিং করে, আমিও কিন্তু এজেন্সি মালিক, তারপর বলতেছি, মানে আমি ভালো এজেন্সি মালিক। তো এজেন্সি গুলোতে কি পরিমাণে স্ক্যামিং করে এই যে দেখেন, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে থ্রেশহোল্ড বলে একটা কথা আছে। থ্রেশহোল্ড মানে হইলো একটা লিমিট, যে কত ডলার অ্যামাউন্টে গিয়ে মেটা আপনার কাছ থেকে টাকা নেবে, এটা হলো থ্রেশহোল্ড। যখন আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার থ্রেশহোল্ড হবে 2। তার মানে $2 জমলেই ফেসবুক আপনার কাছ থেকে টাকা কাটবে। তার মানে কি, ফেসবুক চলে কি দিয়ে, পোস্ট পেইড। পোস্ট পেইড আগে খরচ করে পরে কাটে, তাহলে $2 জমলে কাটবে, পরেরটা সে আপনার কাছ থেকে হয়তো $3 করবে, পরেরটা $4, এভাবে $8, $16, আস্তে 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 এটা এক সময় গিয়ে আপনি 700, 800, $5,000 পাইতে পারেন কোনো এক সময় গিয়ে। যেমন আমরা পাই $780 পাই, তো কোনো এক সময় গিয়ে পাবেন আপনি এটা। তো শুরু হবে $2 দিয়ে। এই যে আমি যেমন ধরেন প্রায় ম্যাক্সিমাম আমি $1,300 পর্যন্ত থ্রেশহোল্ড পাইছি, যে আমি $1,300 অ্যাড চালাইছি, $1,300 পরে গিয়ে আমার অ্যাড বন্ধ হয়েছে। এরপর আমি আমার পকেটের টাকা দিই, মানে আমাদের ব্যবসাপাতি যা চলে সব ফেসবুকের টাকায় চলে, আমরা নিজেদের টাকায় চালাই না, ফেসবুকের টাকায় চালাইয়ে বেচে ওখান থেকে লাভ করে লাভের টাকা ফেসবুকে দিয়ে, এভাবে চলে আমাদের ব্যবসা। এজেন্সি গুলো কি করে দেখেন, তারা এরকম ওই যে বললাম মার্কেটে পাওয়া যায় 2 লাইন 3 লাইন অ্যাকাউন্ট, ওগুলো তো পাওয়ারফুল অ্যাকাউন্ট, ওগুলো তো অনেক থ্রেশহোল্ড থাকে। এরা করে কি, এরকম অ্যাকাউন্ট কিনে নেয়, 2-3-4 হাজার টাকা অ্যাকাউন্ট কিনে নেয়, এক একটা অ্যাকাউন্টের ভেতরে থ্রেশহোল্ড থাকে ধরেন $200, $250, $300, $400, $500 থ্রেশহোল্ড। সে করে কি আপনার পেজের অ্যাড চালাই দেয় থ্রেশহোল্ডের টাকা দিয়ে, মানে মেটার টাকায় চালাই দিছে, ক্রেডিটের চালাইছে। আপনি তো আপনার কাছে অ্যাডভান্স নিয়ে নিছে টাকা, যখন ও থ্রেশহোল্ড শেষ $400, অ্যাকাউন্ট ক্লোজ। মেটাকে সে পেও করে না, ওই অ্যাকাউন্টটা সে লোডও করে না, ডান। এইবার টাকা আপনার কাছে টাকা নিয়ে নিছে, কিন্তু ডলারের টাকাও নিছে, ওর কমিশনও নিছে, লাভের টাকাও নিছে, যদিও মেটাকেও টাকা দেয় নাই, থ্রেশহোল্ড দিয়ে এখন ক্লোজ। এখন সমস্যাটা কই, মেটা ধরবে ফাইনালি আপনাকে, টাকা মেটা দিছে কাকে টাকা, এই পেজের জন্য, এরপর সে রেস্ট্রিকশন করবে আপনার পেজ। এরকম অনেক পেজ চলে যায় মার্কেটে, এবার স্ক্যামিং হয় মার্কেট অনেক। তা আপনি বোঝেন না, আপনি বলছেন আমি তো ওকে পাই, অনেক কম দামে ডলার পাইছি, 120 টাকা দিল, অনেকে রিচার্জ দেবেন এবং অ্যাড দেয়, মাত্র 115 টাকায় বুস্টিং করুন, তাহলে স্যার 115 টাকা, ও তো 115 টাকায় করে লাভ, ওর তো কোনো ডলার নাই, ও তো থ্রেশহোল্ড দিয়ে মেরেছে, সেরকম পেজ গুলো চলে যায় পরে। সে অনেক স্ক্যামিং হয় ভাই, কত কিছু দেখছি ভাই ইন্ডাস্ট্রির ভেতরে। ওকে, তাইলে অ্যাসাইন অ্যাক্সেসে আইসে আপনি কি করবেন, আপনি এটা আপনার ডিসিশন, কাকে কি দিবেন। ফুল কন্ট্রোল হলে জাস্ট ফুল কন্ট্রোল ক্লিক করে দিবেন, না হলে নাই, নেক্সট দিবেন। আচ্ছা, এবার দেখেন নেক্সট অপশনটা হচ্ছে কি, অ্যাসাইন বিজনেস অ্যাসেট। এখন আমাদের এই ম্যানেজারে কি কি অ্যাসেট যোগ করার সুযোগ আছে। আমরা চাইলে একটা ফেসবুক পেজ কানেক্ট করতে পারি, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারি, অলরেডি বানাইছি দেখছি। ক্যাটালগ, পিক্সেল, এগুলো আপাতত বোঝার দরকার নাই, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপাতত বোঝার দরকার নাই, এই দুইটাতে থাকেন, পেজ আর অ্যাড অ্যাকাউন্ট। তো দুইটা অপশন আছে। আমি আবার আপনাকে একটু আগে বলছিলাম যে দুইভাবে আপনি পেজের অ্যাক্সেস দিতে পারেন। এক নাম্বার হইলো আপনাকে এডিটর বানিয়ে দিছে, আর এদিকে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিছে, তাহলেই চলবে, বুঝলেন? আমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছে আর আমাকে পেজের আলাদা করে এডিটর বানিয়ে দিছে,
তাইলেও আমি আপনার অ্যাড অ্যাকাউন্টে ঢুকে আপনার পেজটাকে খুঁজে পাবো, আগেই বলছি। অথবা এমনও হইতে পারে আমাকে পেজের অ্যাক্সেস দেয় নাই, পেজটাকেই বিজনেস ম্যানেজারে কানেক্ট করে দিছে, যেটাকে আমরা বলবো সেকেন্ডারি কানেক্ট। একটা ছিল প্রাইমারি কানেকশন, আরেকটা হলো সেকেন্ডারি কানেকশন। যদি সেকেন্ডারি কানেক্ট আপনি করে দেন বা প্রাইমারি করে দেন যে কোনো একটা, তাইলে আপনি এখানে পেজ খুঁজে পাবেন, এই যে ফেসবুক পেজ। তাহলে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন যে তোমাকে আমি আর ফেসবুক পেজে কোনো অ্যাক্সেস দিব না, এখান থেকেই দিব। তা তুমি ভাই এই পেজটার অ্যাড চালাবা, আমি এটা মার্ক করে দিতে পারবো। এবং এই পেজে তুমি কি কি করতে পারবা, তুমি এই পেজে অনলি অ্যাড চালাবা, এই হলো অ্যাডের অ্যাক্সেস। তুমি আর কিচ্ছু করতে পারবা না, তুমি আমার কত ডলার আসছে এগুলো দেখতে পারবা না, তুমি আমার লিড দেখতে পারবা না, তুমি আমার পেমেন্ট করতে পারবা না, কার্ড পাবা না, তুমি আমার মেসেজ কমেন্ট কিচ্ছু করতে পারবা না, তুমি অ্যাড চালাতে পারবা। আর যদি আপনি বলেন আমি আরো কিছু অ্যাক্সেস দিতে চাই, তা আপনার ইচ্ছা, যে কন্টেন্ট মানে পোস্ট করতে পারবে, এই করতে পারবে, এই করতে পারবে, এটা আপনার ইচ্ছা। এভাবে আপনি একটা পেজে অ্যাক্সেস দিতে পারেন, বাট পেজে অ্যাক্সেস দিতে হলে আগে পেজ অ্যাড করতে হবে, আদারওয়াইজ পেজ এখানে আপনি খুঁজে পাবেন না। তো পেজ অ্যাড আমরা একটু পরে দেখবো। তো আপাতত আমরা পেজে অ্যাক্সেস দিচ্ছি না তাকে, যেহেতু মনে করেন যে আমরা পেজ বানাই নাই। অ্যাড অ্যাকাউন্টে আসেন, অ্যাড অ্যাকাউন্টে আসলাম, আমি তাকে এই অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিব। ধর আমার অ্যাড অ্যাকাউন্টে থাকবে কয়টা, পাঁচটা, পাঁচটার মধ্যে আমি এটার অ্যাক্সেস দিব, এটাই সিলেক্ট করে দিলাম। তার মানে সে আমার বিজনেস ম্যানেজার এসে একটা অ্যাকাউন্ট খুঁজে পাবে, বাকি চারটা সে পাবে না, এবং সে কোনো পেজ পাবে না, কারণ আমি তাকে কোনো পেজ অ্যাক্সেস দেই নাই। সে অফলাইন বি3 এই অ্যাড অ্যাকাউন্টে খুঁজে পাবে। এখানেও সেম, পার্সিয়াল অ্যাক্সেস ফুল কন্ট্রোল, আমি পার্সিয়াল দিব, ফুল কন্ট্রোল দিব না। নেক্সট ক্লিক করলাম। এবার আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি ওকে কিনা, আমি বললাম ওকে। এবার ইনভাইট দিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে দিছি। তাহলে যেটা হবে, যাকে আমি ইনভাইট পাঠালাম ABC কি একটা জানি, abc.sk, এটা বুয়া নাম্বার। তো যেটা হবে, অরিজিনাল নাম্বার হইলে যেটা হইতো এখন, তার ইমেইলে একটা মেইল যাইতো এখন। ওই মেইলে তাকে বলতো লার্নিং মেট নামে একটা বিজনেস পোর্টফোলিও তোমাকে অ্যাক্সেস দিতে চাই, তুমি নিবা কিনা। আপনি যে বলে আমি নিব, অ্যাকসেপ্ট দিলে আপনার কাছে ফেসবুক পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলেই সাথে সাথে দেখবেন আপনার বিজনেস ম্যানেজারে, এখানে আসলে আপনি দেখতে পাবেন আমার বিজনেস ম্যানেজারটা আপনি খুঁজে পাইছেন লার্নিং মেট নামে, এটা আপনার পোর্টফোলিওতে চলে যাবে। এবার আনলিমিট ক্লিক করলে আপনি দেখবেন আমার এই 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 অ্যাড অ্যাকাউন্টটা আপনি অস্তিত্ব পাচ্ছেন। আর পেজ যেহেতু দিনে কোনো পেজ আপনি পাবেন না, বুঝছি কিনা? ওকে। এখন সে আবার বলবে কি ভাই অ্যাড অ্যাকাউন্ট দিয়েছেন, পেজ তো দেন নাই, পেজ কই? তাহলে এখন কি করতে হবে আমার? এখন আমার আসতে হবে এইদার ডাইরেক্ট পেজের ভেতর থেকে অ্যাক্সেস দিয়ে দিব, অথবা প্রফেশনালি চিন্তা করলে ওখান থেকে দিব না। প্রফেশনালি চিন্তা করলে আমরা এখানে আসবো, এই যে পেজেস অপশনে আসবো। পেজেস অপশনে এসে এখান থেকে আমরা এই যে অ্যাড অপশন থেকে এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এই অপশনটা ক্লিক করব। ক্লিক করে এই যে আমি আমার পেজটাকে সার্চ দিয়ে নিব, ফর এক্সাম্পল দা গ্রোথ পডকাস্ট, এই যে দা গ্রোথ পডকাস্ট, আমি আমার পেজটাকে সার্চ দিয়ে নিলাম। আচ্ছা, এখানে আপনি সার্চ দিয়ে তো আপনার পেজই পাবেন, আপনি আবার আরঙের পেজ ঢুকে দিতে পারবেন না। আমার অনেক স্টুডেন্ট একবার আসছিল, দেখাইলাম, দেখানোর পরে সে বলে স্যার আমি তো চাইছিলাম এটা আরঙের পেজটা দেখতে, হয় না। আরং পেজ আপনার নাকি? মানে তারও কাপড়ের ব্যবসা, সেটা এসে আরঙের পেজটাকে নিয়ে একটু কিছু করবে, এত সোজা? কিন্তু আপনি আপনার, আপনি যেসব পেজের মালিক বা এডিটর ওইসব পেজ। দা গ্রোথ পডকাস্ট কথা আমি ক্লিক করলাম, নেক্সট দিলাম। তাইলে এবার আমাকে কি বলতেছে, রিভিউ পিপল উইথ পেজ অ্যাক্সেস। আচ্ছা, আমার এখানে আরো দুজন অ্যাডমিন আছে, এদেরও ইয়া যাচ্ছে পারমিশন, তাদের কাছেও নোটিফিকেশন যাবে যে এই বান্দা এটা চাইছে, বাট আমাকে ইয়া দিচ্ছে না, ওই যে দিচ্ছে না, ওই যে আমার ওরা অ্যাপ্রুভাল দিলে তারপর, কারণ আমার এখানে আরো ব্যাকআপ অ্যাডমিন আছে। সো আপনার তো শুধু ব্যাকআপ অ্যাডমিন থাকবে না, আপনি জাস্ট নর্মালি এটা এই যে অ্যাড পেজ দিলে এটা অ্যাড হয়ে যাবে। আর ব্যাকআপ অ্যাডমিন থাকলে যেটা হবে, ওই তখনই ওদের কাছে নোটিফিকেশন চলে গেছে ওদের ম্যানেজারে, ওরা সবাই ইয়েস দিতে হবে। তো সেফটির জন্য আর কি ব্যাকআপ অ্যাডমিন রাখা, এই জন্য বলছি ব্যাকআপ অ্যাডমিন থাকতে হবে অলওয়েজ, বুঝছেন? কেন হ্যাকার ঢুকে গেলেও যেন কন্ট্রোল নিয়ে ফেলতে না পারে। তো এইভাবে জাস্ট এখানে আপনি যে অ্যাড পেজ দিলেই এটা এইখানে চলে আসবে, এই পেজের অপশনে, এই যে এখানে এই জায়গায় চলে আসবে পেজ। তো আমি পেজ অ্যাড করলাম। এখন কি চাই? এখন চাই যে এই মানুষটাকে আমি অ্যাক্সেস দিছি ABC ডট, তাকে এই পেজের অ্যাক্সেসটা দিব, দুইভাবে দিতে পারবো। এইদার পিপল অপশনে যাব, এই যে ABC, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে অ্যাসাইন অ্যাসেটস ক্লিক করে এখান থেকে এই যে পেজ, এইবার কোন পেজটা দিতে চাই সিলেক্ট করে অ্যাক্সেস দিয়ে দিব। অথবা যেই পেজটার অ্যাক্সেস দিতে চাই সেই পেজে যাব, ওই পেজটা সিলেক্ট করে এখানে অ্যাড অপশন আছে, অ্যাড ক্লিক করে এই যে, না সরি, এই পেজটা সিলেক্ট করে এই যে অ্যাসাইন পিপল অপশন আছে, অ্যাসাইন পিপল থেকে এবার ওই যে abc.com, ও তো এখনো অ্যাকসেপ্ট করে নাই, করলে আসতো আর কি,
ওকে সিলেক্ট করে এই যে অ্যাসাইন দিলেই সে অ্যাক্সেস পেয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনি অ্যাক্সেস গুলা ম্যানেজ করবেন। বলেন বুঝছি কারা কারা, বুঝি নাই কারা কারা? বলছিল কিন্তু আমার ভিডিও দেখতে হবে। আবার দেখতে হবে, আবার দেখতে হবে, তারপর দেখতে হবে। কালকে আমি আবার রিভাইজ করাই দিব, সমস্যা নাই। কালকে আমরা অ্যাটলিস্ট ক্লাস শুরু করবো 10 মিনিট, পুরো জিনিসটাকে আমরা আবার আবার রিভাইজ করবো। কালকে দেখবেন আর এত কঠিন লাগতেছে না। আজকে ক্লাস এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ বাকিটুকু আবার কালকে শুরু করবো। টেকনিক্যাল জিনিস তো ভাই মানে চাইলেও দৌড়ানো সম্ভব না, নিতে পারবেন না। তাও তো এখনো ক্লাস সহজ, সামনে সামনে আরো কত কঠিন হয়ে যাবে ক্লাস। আর ভিডিও অ্যাক্সেসটা আপনারা রাতেই ইয়াতে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন।